তো আমাদের আফসোস হলো আমরা তো এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করতে পারি নাই। আমরা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার বানাতে পারি নাই। তো আফসোস হলো অনেকগুলো সংগঠন, অনেকগুলো দল হচ্ছিল এবং যেটা রাজনীতি করবে, এরপরও কিন্তু আমাদের বৃহত্তর একটা কনসেনসাস তৈরি হয়েছিল জাতিগতভাবে, জাতীয় ঐক্য। এবং এটা একটা প্রমাণ আপনি দেখবেন, এই জুলাইয়ের পরও ভারত 2 থেকে 3 বার আমাদের সীমান্ত আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। ঠিক তখন তখন কিন্তু বিএনপির মধ্যে, জামাতের মধ্যে নিজেদের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে, প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু ঠিকই যখন ভারত সীমান্ত সন্ত্রাস চালানোর কথা বলেছে, তখন কিন্তু বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে সকল বাংলাদেশপন্থী দল তারা কিন্তু একসাথে দাঁড়িয়েছে এটার বিপক্ষে। 2024 নির্বাচনের পর বাংলাদেশের ন্যূনতম যারা আশার আলো জেগে রেখেছিল, তারাও বলেছিল যে না, হাসিনার মৃত্যু ছাড়া আর আল্লাহর মানে শুধুই কোনো কারণ ছাড়া, অশেষ রহমত ছাড়া বাংলাদেশ আর কোনোদিন মুক্তি ঘটবে না। কিন্তু সেই 24-এ আল্লাহ তাআলা মুক্তি যখন ঘটালেন, সামনের বাংলাদেশে সম্ভবত আরো ওইরকম আওয়ামী লীগ হয়ে উঠতে সময় লাগবে। ইন দ্য মিন টাইম বাংলাদেশের মানুষ রুখে দেওয়া শিখে গেছে। তো কেউ যদি আওয়ামী লীগ আবার হয়ে ওঠে, যে কেউ হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের মানুষ আবার কোনোদিন জুলাই হয়ে উঠবে। এবং এই সংগ্রাম করতে করতেই একদিন হয়তো আমরা একটা রাষ্ট্র হিসেবে, আল্লাহ যদি কোনোদিন দাঁড় করায়, তাহলে দাঁড়াতে পারবো। আমাদের রক্ত ঝরবে, আমাদের রক্তের তো আসলে দাম নাই, আমাদের রক্ত যেতে থাকবে। তবু সেই রক্তের বিনিময়ে যদি আল্লাহ একটা ইনসাফের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়েন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই পর্যায়ে আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আমাদের আজকের গেস্ট শরীফ ওসমান হাদী ভাই, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। আমি রিকোয়েস্ট করব একটু ভিডিও, আপনার ভিডিও এবং আনমিউট করার জন্য। জি, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আনমিউট হয়নি এখনো। ওকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে ওসমান হাদী ভাই? জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রথমত এইচআরডিবির পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য সময় নিয়ে। তো আমাদের আজকের যে টপিক, আমি প্রথমে শুরু করতে চাই আপনাকে যে প্রশ্নের মাধ্যমে, সেটা হচ্ছে এই যে আমাদের এত গ্লোরিফাইড একটা মুভমেন্ট হইলো, জুলাইয়ের আন্দোলন, আমরা জুলাইয়ের চেতনা বলছি, বিচার, সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। জুলাই আন্দোলনের সময় এত হাজার হাজার ছাত্র এবং জনতা প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন করলেন, রক্তের পাহাড়ের উপর দিয়ে সফল হইল এই আন্দোলন। এই আন্দোলন যখন আপনারা করছিলেন, তখন আপনাদের প্রত্যাশা কি ছিল আসলে, যে আমরা এই জিনিসগুলো পাইতে চাই এর মাধ্যমে? সবাইকে শুক্রিয়া যে মানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আর আপনারাও এটা আয়োজন করলেন, আপনাদেরকে বিশেষ কৃতজ্ঞতা। আসলে যারা, আমার মনে হয় যে সবার উত্তর একই হবে। আপনারা জানেন যে জুলাইয়ের যে স্পার্কটা, এটা কিন্তু অল্প সময়, মানে 20-25 দিন এর মধ্যেই একটা কিছু হয়ে গেছে। কিন্তু এটা তো সত্য যে এই যে মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, এটা তো আর 20 দিনের ক্ষোভ না। গত 16 বছর ধরে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। ন্যূনতম যে মানবিক মর্যাদা, সেটা একজন বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে মানুষের ছিল না, একমাত্র আওয়ামী পরিচয় ছাড়া। তো এই যে মানুষ আসলে চাচ্ছিল কোনো না কোনো ভাবে এটাকে রুখে দিতে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ভাবে চাচ্ছিল। কিন্তু আপনারা একটা খেয়াল করবেন, যেটা অনেকেই বলে না, সেটা হলো রাজনৈতিক দল তো সব থেকে বেশি সাফারিংস এর শিকার হয়েছে গত ফ্যাসিবাদের আমলে। কিন্তু কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও অগণিত মানুষ কিন্তু বিভিন্ন কারণে গুম হয়েছে, খুন হয়েছে। রাজনৈতিক দলগুলো যখন কোন ধরনের বড় সংকটের মধ্য দিয়ে বা তাদের কর্মী যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন হয়েছে কি, ন্যূনতম তার কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট হয়েছে। অন্তত সেই দলের তরফ থেকে বলা হয়েছে, একটা মুভ করা হয়েছে, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। এর মানে কোথাও না কোথাও এটা একটা ন্যূনতম পর্যায়ে ডকুমেন্টেড ছিল যে বিএনপি করবার কারণে বা জামাত করবার কারণে বা অমুক দল করবার কারণে এই মানুষের, এই তার কর্মীর প্রতি এটা করা হলো। কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলনটাও, মানে নিঃসন্দেহে আমি কোনো রাজনৈতিক দলকে ছোট করছি না, রাজনৈতিক দলের তো, কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু দল হিসেবে অংশগ্রহণ ছিল না। আজকে যে যা বলুক, যে যা বলুক, ধরেন নাহিদের ব্যাপারে, আসিফের ব্যাপারে বা আরো যারা আছে, ওদের ব্যাপারে 101টা সমালোচনা করেও আমি এই কথাটা আজীবন বলি এবং বলবো, এবং আমি মনে করি এটা ইনসাফ। সেটা হলো, যদি জুলাইকে আল্লাহ সফল না করতেন, তাহলে কিন্তু প্রথম ফাঁসির দড়িটা
বিএনপির বা জামাতের নেতৃবৃন্দ করতেন না। বিএনপি ট্যাক্টফুলি বলাটা দরকারই ছিল, কিন্তু বলেছে তো যে এটা ছাত্রদের আন্দোলন, এটার সাথে আমরা নাই। তো জামাত ইসলামের তো একই পজিশন ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের, এবং এটা থাকাটাই বাঞ্ছনীয় ছিল, এটা আমরা বাজেভাবে দেখছি না। এর মানে হলো এই যে রাজনৈতিক দলের বাইরেও যে দেশের সাধারণ মানুষ, তারা যে রাজনৈতিক হয়ে ওঠা, এই যে তাদের আকাঙ্ক্ষা, মানে তাদের রাজনৈতিক দল নাই কিন্তু তাদের চিন্তাটা যে রাজনৈতিক, এটা তারা নিজেরাও জানতো যে তাদেরকে গুম করা হচ্ছে। এবং সব থেকে যেটা কমন ধরেন, গত কয়েক বছর ধরে বাজার দর, মানুষ সবজি কিনে খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এবং এটা আমি আপনাকে কম্পেয়ার করতে পারবো এইবার বিশেষ করে রমজানে। এবং এখন আমি আপনাকে বলি, আমাদের সবকিছু ঠিক হয়ে যায় না। এই রাষ্ট্রটা, আমরা মুক্তিযুদ্ধের পর থেকে এত বছরে আমাদের ন্যাশন বিল্ডিং হয় নাই, স্টেট বিল্ডিং হয় নাই, সমস্যাগুলো 3 দিনে সমাধান হয়ে যাবে না। কিন্তু ন্যূনতম যেটুকু, এই যে ধরেন আপনাদের বাংলাদেশে এখানে এখন যারা আছেন, যদি এখানে যুক্ত থাকেন, মানে সবজিটার দাম কিন্তু মানুষের খুব হাতের নাগালে। এবং মানুষ কিন্তু ফ্রি চায় না কোনো কিছু, মানুষ চায় না যে 20 টাকা পেঁয়াজের কেজি থাকুক, কিন্তু যেটুকু সে অ্যাফোর্ড করতে পারে। তো আমরা এই যে এইবার গত কত বছর পরে যে আমরা এই বছরের রমজানের আগের বছর, এর আগের রমজানেও 200 টাকা 250 টাকা পেঁয়াজ, সেখানে এবার মানুষ 50 টাকা 60 টাকা পেঁয়াজ খেয়েছে। এর মানে আমি সরকারকে বলছি না যে তারা অনেক ভালো কাজ করে করতে পারছে বা পারবেই, কিন্তু যেই মানুষটা যেই রিক্সাওয়ালা, আজকে আপনাদেরকে একটা, এটা মাত্র মনে পড়লো এই জন্য বলি, এটা এখানে কতটুকু প্রাসঙ্গিক জানি না। আমি নিজের বাজারের জন্য আমি মানে বিশেষ করে যেখানটা বাজার করতাম, তো আমি আশেপাশে কে কিরকম বাজার করে আমি একটু ইচ্ছা করে দাঁড়িয়ে সবসময় দেখতাম। আমার খুব মনে আছে, মানে গত রমজানের আগের রমজানের সময় এক রিক্সাওয়ালা বাজারের সামনে রিক্সাটা রেখে তারপরে বাজার করতে ঢুকছে। তো যেটাই সে দাম জিজ্ঞেস করে, কোনোটাই তার হাতের নাগালে না। সবজি 70-80 টাকার নিচে কোনো সবজি নাই। তারপরে ছোট এক ধরনের সাগরের মাছ, সেইটার ভাগ হলো 50 টাকা, যেটা ন্যূনতম ওনার ফ্যামিলিতে কমপক্ষে 2 ভাগ লাগবে। তো ওনার সাথে একটা ছোট মেয়ে মেয়ে নিয়ে আসছে। তো উনি এরকম সব দোকানে জিজ্ঞেস করতে করতে, যেহেতু উনি কিনতেছে না, তো সবাই বিরক্ত। এরপর যখন এই মাছের ভাগটা জিজ্ঞেস করছে, তো উনি 2 ভাগ 50 টাকা বলতেছে। তো এরপর ওনার সাথে কথা বলতেছে না। তা আমার খুব মনে আছে, ওনার মেয়েটা ওনার দিকে তাকাইছে যে বাবা তো কিনতেছে না। তুমি পুরো মাছের বাজার দোকানটার সামনে একটা জোরে দীর্ঘশ্বাস ফেলে যে কিছুই কেনা যাবে না, মানে এই দুনিয়ায় তার কোনো বিচার দেওয়ার, কোনো কিছু বলবার স্পেস আসমান ছাড়া আর কোথাও নাই। এরপর লোকটা বাজার থেকে বের হয়ে গেল। এবং আমি দীর্ঘক্ষণ, তখন আমার মনে আছে আমি একটা কবিতা লিখেছিলাম, এই কবিতাটা পরবর্তীতে খুব হয়েছিল, মানে বাজারটা নিয়েই। তো ব্যাপার হলো এইরকম যে লক্ষ লক্ষ মানুষ, যে এত টাকা কামায়, মানে তার হাতে টাকা আসতেছে কিন্তু সে কিছু বাজারটা পর্যন্ত কিনতে পারতেছে না। এই মানুষগুলো কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়াতে চাচ্ছে, সে প্রতিবাদটা করতে চাচ্ছিল। সে জানে তার বাবা কৃষি করে বাড়িতে, ইভেন সেও রিক্সা চালায়, মাসের 30 দিনের মধ্যে 15 দিন ঢাকায় রিক্সা চালায়, বাকি 15 দিন রংপুরে গিয়ে সে কৃষি কাজ করে। সে যেই সবজিটা পাইকারদের কাছে 10 টাকা কেজি বিক্রি করে আসে, সেইটা সে ঢাকায় এসে 70 টাকা 80 টাকার নিচে কিনতে পারে না। কিন্তু এখান থেকে 10টা টাকা তার পরিবারও পায় না, কৃষক পরিবারও পায় না, আর সেও 70 টাকা 80 টাকা কিনতে হচ্ছে। এই যে লক্ষ লক্ষ মানুষের ক্ষোভ, তার অস্থিরতা, সে কিছু করতে না পারা, তার পিঠ দেয়ালে ঠেকে যাওয়া, এর একটা সামগ্রিক স্পার্ক ঘটবার জন্য একটা শুধু মাহেন্দ্রক্ষণ দরকার ছিল। আর এই মাহেন্দ্রক্ষণটা জুলাই চলে এসেছে এবং সমস্ত মানুষ তখন ভেরি ক্লিয়ার। এখন আমি আপনাকে আর পরের প্রশ্নটা করবো, যে এই যে আমাদের এত অভূতপূর্ব একটা ঐক্য ছিল ছাত্র জনতার, যেটার মাধ্যমে আমরা বলতে গেলে এই আন্দোলনটা সফল হলো, সেই ঐক্যটা আমরা শুনতেছি ইদানিং যে বিনষ্ট হইলো, জুলাইয়ের গাদ্দার শব্দটা শুনতেছি। তা আমি আপনার কাছে জানতে চাই যে জুলাইয়ের গাদ্দার কারা এবং কোন ন্যারেটিভ আসলে এই জুলাই ঐক্য নষ্টের জন্য দায়ী? আমরা দেখতেছি যে জুলাই পরবর্তী, আপনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আপনি জুলাই ঐক্য রিসেন্টলি হইলো, এর আগে এনসিপি হয়েছে, আপ বাংলাদেশ, অনেকগুলো মঞ্চ এবং দল। তো বিভিন্ন দল এবং মঞ্চ কাজ করা কিন্তু ঐক্য বিনষ্টের জন্য দায়ী না, যদি তারা একই ফান্ডামেন্টাল মৌলিক চেতনা সবার থাকে। কিন্তু ঐক্যটা বিনষ্ট হইলো কেন? কারা দায়ী? কোন কারণটা মূলত দায়ী? দেখুন, আমার তো মতে যে এই জুলাইকে কেন্দ্র করে ধরেন ইনকিলাব মঞ্চ অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যে সে যে কিছু কাজ করবার চেষ্টা করছে বা রাজপথে আছে। আমরা প্রত্যাশা করেছিলাম আরো অন্তত কমপক্ষে 10টা ইনকিলাব মঞ্চ দরকার ছিল। 10টা ইনকিলাব মঞ্চ যারা এক একটা জিনিস নিয়ে ফোকাস থাকবে। কেউ থাকবে শুধু ট্রাইব্যুনাল নিয়ে, ট্রাইব্যুনালের প্রতিদিনের বিচারের আপডেট। কেউ থাকবে সচিবালয় নিয়ে, এখানে দুর্নীতিটা কি হচ্ছে। মানে অনেকগুলো, যদি একটা জিনিস যদি সবাই ফোকাস করতে চায় তাহলে তো হয় না। কিন্তু যেটা ব্যাপার হলো,
আমাদের এখানে কিন্তু জুলাই কেন্দ্রিক অনেকগুলো অর্গানাইজেশন হয়েছে, কিন্তু আপনি দেখেন যেটা অ্যাক্টিভলি অর্গানাইজেশন বলা চলে যে তার প্রোগ্রামিং, তার ইম্প্যাক্ট সোসাইটিতে, কার্যক্রমে, সেরকম প্রতিষ্ঠান কিন্তু আমাদের প্রতিষ্ঠান তৈরি করে অর্গানাইজেশনই হলো না। এবং সব থেকে আফসোসের ব্যাপার হলো আমাদের জুলাই প্রায় ঘুরে 1 বছর আসতে চললো, আমাদের জুলাই কেন্দ্রিক কোনো দলে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই, একটা রিসার্চ সেন্টার আমরা কেউ করতে পারি না। আমরা ইনকিলাব মঞ্চ একটা কালচারাল সেন্টার করবার উদ্যোগ নিয়েছি, ফান্ডের অভাবে আমরা করতে পারছি না। আমরা না, কিন্তু জুলাই শহীদ ফাউন্ডেশন যেটা ছিল, এইখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, দেখেন যে কোনো বিপ্লব বা বিপ্লবের পরে এই যারা বিপ্লবী থাকে, যারা অভ্যুত্থান ঘটায়, তাদের মধ্যে বিভাজন হবে, এইটা হলো খুব ন্যাচারাল। এবং আমি মনে করি বরং যেটা প্রথমত ভালো হয়েছে সেটা হলো এমনও হতে পারতো যে এক বিপ্লবীদের হাতে অন্য বিপ্লবী মারাও যাচ্ছে, এটা পৃথিবীর অনেক দেশ আপনারা জানেন যে বিপ্লব পরবর্তী যে এক ধরনের সংকট যায়, তাতে বিপ্লবীদের হাতে অন্য বিপ্লবীরা মারা পর্যন্ত যায়। তো আমাদের আফসোস হলো আমরা তো এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করতে পারি নাই, আমরা জনগণের রাষ্ট্র, জনগণের সরকার বানাতে পারি নাই। তো আফসোস হলো অনেকগুলো সংগঠন, অনেকগুলো দল হচ্ছিল এবং যেটা রাজনীতি করবে, এরপরও কিন্তু আমাদের বৃহত্তর একটা কনসেনসাস তৈরি হয়েছিল জাতিগতভাবে, জাতীয় ঐক্য। এবং এটা একটা প্রমাণ আপনি দেখবেন, এই জুলাইয়ের পরও ভারত 2 থেকে 3 বার আমাদের সীমান্ত আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। ঠিক তখন কিন্তু বিএনপির মধ্যে, জামাতের মধ্যে নিজেদের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে, প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু ঠিকই যখন ভারত সীমান্ত সন্ত্রাস চালানোর কথা বলেছে, তখন কিন্তু বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে সকল বাংলাদেশপন্থী দল তারা কিন্তু একসাথে দাঁড়িয়েছে এটার বিপক্ষে। এবং আমরা সবাই মিলে যে জুলাইকে সুসংহত করা, এইটা আমাদের প্রধান ম্যান্ডেট। তারপরে যেটা রাজনীতি করবে, ঝগড়া থাকবে, বিভাজন থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো যে আমাদের এই জুলাই আন্দোলনের ভাই বন্ধুরা, এটা এখনো আমি খুব বুঝবার চেষ্টা করি। আমি আবারও বলি যে ধরেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আমাদের কিছু ভাই বন্ধু যারা এটাকে কুক্ষিগত করেছেন অলমোস্ট। তো কুক্ষিগত করার কারণে কি হয়েছে, জুলাইকে আপনি যদি জুলাই ধরেন আমি একা করলাম, আমি জাস্ট বলবার জন্য বললাম, তবুও এইটাকে চিরস্থায়ী বাংলাদেশের রূপ দিতে আমার কাজ হলো আমার মালিকানাটারে 18 কোটি ভাগ করে 18 কোটি মানুষের মাথায় মাথায় দিয়ে দেয়া, যাতে সে ওনারশিপ পায়, যাতে সে মনে করে এই আন্দোলন তার আন্দোলন এবং এই আন্দোলনকে বাঁচানোর দায় তার। এই আন্দোলনের যদি কোনো উপকারিতা হয় রাষ্ট্রের, সেটুকু সে যেরকম পাবে, যদি ক্ষতি হয় তাহলে তাকে ভোগ করতে হবে। বরং আমি যদি দেশের চিন্তা করি, আমি যদি জাতির চিন্তা করি, করবো আমি একা, কিন্তু ভাগ করে দিব সবাইকে, যাতে সবাই এটার ওনারশিপ পায়, শরিকানা পায়, মালিকানা পায়। কিন্তু আফসোস অত্যন্ত, আপনি জানেন, আমি আপনাকে একটু কথা বলি, এই জুলাইয়ে কি হয়েছে এইটা বাংলাদেশের আজ পর্যন্ত কোনো একক রাজনৈতিক দল, একক মাস্টার মাইন্ড, একক ব্যক্তি এটা জানে না, কমপ্লিটলি কেউ জানে না। কেন জানে না? এটা আমি সবসময় তুলনা দিই যে অন্ধের হাতি দেখার মতন। অন্ধ একজন ধরেছে হাতির পা, সে বলেছে এটা একটা পিলারের মতন হাতি, একজন ধরেছে পেট, সে বলেছে ওয়ালের মতো, একজন ধরেছে কান, সে বলেছে হাতি দেখতে কুলার মতো, কিন্তু আসলে কোনোটাই একক না, সবটা নিয়ে। এইখানের এই সময়টায় আমাদের অনেক ভাই বন্ধুরা ছিল, সে তখন শুধু আন্দোলনটাকে লিড দেওয়ার জন্য কখনো একটা হাউসে থাকতে পেরেছে, হ্যাঁ এটাই তার কন্ট্রিবিউশন। এরপরে যে লক্ষ লক্ষ মানুষ কে কোথেকে দাঁড়িয়ে যাচ্ছে, কে কোথায় গাছ কাটছে, কে কোথায় গাড়ি বন্ধ করে দিচ্ছে, কোথা থেকে মানে একটা মিছিলের মধ্যে যখন পুলিশ থেকে হামলা করবে সেটা প্রতিরোধ করার জন্য ন্যূনতম একটা লাঠি লাগবে, হাজার হাজার লাঠি সময় মতো থেকে আসবে, তাকে যখন গুলি করা হবে সেটাকে প্রতিরোধ করবার জন্য অন্তত তার হাতে একটা ইটের টুকরা লাগবে, ট্রাক করে ভ্যান করে তার কাছে কে তখন সেটা পৌঁছে দিবে। এটা কোথেকে হয়েছে? আমাদের তো এটা অ্যাকনোলেজ করতে হবে, কে করেছে? আমাদের যে মায়েরা, আমাদের যে বোনেরা ঘর থেকে খাবার রান্না করে, আপনারা দেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়কে যখন ঘিরে ফেলেছে পুরো পুলিশ, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিছন থেকে আমাদের মায়েরা, বোনেরা খাবার যে যা পেরেছে হাঁড়ি পাতিল করে রান্না করে ভার্সিটির মধ্যে চলে এসেছে। তো ব্যাপারটা হলো, যখনই আমাদের ভাই বন্ধুরা এটাকে একক একটা দলের মালিকানা বানায়, ঠিক দেখেন আওয়ামী লীগ কি করেছিল, মুক্তিযুদ্ধ হলো আমাদের জনযুদ্ধ, আপামর শ্রমিক, কৃষক, জনতা জীবন দিয়ে দিল। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ এসে বললো যুদ্ধের মালিক আমি, এবং সাথে ইন্ডিয়া তারা সংবিধান ঘোষণা করে দিল, আমাদের এখানে এসে একটা সিস্টেম করে সেটাকে পাশ করিয়ে ফেলা হলো। তো অবশ্যই জুলাইকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক দল লাগবে, না একাধিক দল। আমি যখন এনসিপি হয়েছে আমি বলেছি এনসিপি অবশ্যই বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায়
জুলাইকে টিকিয়ে রাখার জন্য এনসিপি কে সফল হতে হবে, তার শত সমালোচনা করেও। এর সাথে আপ বাংলাদেশ এসেছে পরে বলেছি আপ বাংলাদেশকে সফল হতে হবে। মানে আমরা তো বরং চেয়েছি কি যে বিএনপি জুলাইয়ের রাজনীতি করুক, জামাত জুলাইয়ের রাজনীতি করুক, সবাই মিলে জুলাই নিয়ে প্রতিযোগিতা তৈরি করুক, কে কত জুলাই কেন্দ্রিক ভালো কাজ করতে পারে। আমরা সেটা না করে কি দেখলাম কি আমাদের ভাইয়েরা বিএনপি বা অন্য সকল দলকে তারা জুলাইয়ের শরিকানা দিতে চায় না। না দিয়ে কি হয়েছে, যখন এককভাবে আমি কুক্ষিগত করেছি তো তুমি লাভের ভাগ নিবা, যখন দুর্নাম হবে দুর্নীতি হবে সেবার তো সব তোমার নেওয়ার কথা। এবং সেটা কি করেছে। এবং আরেকটা ব্যাপার হলো এই যে ন্যারেটিভ, দেখেন বুদ্ধিজীবিতা করা, ন্যারেটিভ নির্মাণ করা আর রাজপথে আন্দোলন করা, এগুলো সব ভিন্ন ভিন্ন কোয়ালিটি। আল্লাহ তাআলা নট নেসেসারিলি এই সব গুণগুলো একজন মানুষকে দিয়ে দিই। কাউকে বুদ্ধিজীবী হিসেবে খুব সাউন্ড করবে, কাউকে রাজপথে বড় করবে, কিন্তু আপনি যখন রাজপথের লোক হয়ে বুদ্ধিজীবিতা করবেন অথবা বুদ্ধিজীবী হয়ে আপনি রাজপথের কাজকে করতে যাবেন তখন তো ভুলভ্রান্তি হবে। আপনি উপদেষ্টার চেয়ারে বসে যখন, মানে এটা তো আমি আপনাদের সাথে বলতে দিতে নাই যে আমি শত সমালোচনা করার পর আমি কিন্তু বলেছি 1000 বার সমালোচনা করার পরে বলেছি মাহফুজ আলমকে এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে সরানো যাবে না, কারণ বিএনপি বলেছে সরানো দরকার। আমি বলেছি যে না, তারা অফিসিয়ালি এখন এনসিপির কেউ না, তাদের হাজারটা ভুল আছে যেটাই আছে, কিন্তু তারা তো ওখানে গেছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে। বরং আমি দাবি করেছি ছাত্র মানে তো শুধুই তারা না, আপনি ওখানে ছাত্র দলের পক্ষ থেকে একজন উপদেষ্টা কেন নিচ্ছেন না, ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন কেন নিচ্ছেন না, আরো অপরাপর যে ছাত্র মানে বড় ছাত্র রাজনীতির স্টেক হোল্ডাররা আছে আপনারা তাদেরকে আরো দু একজন নিয়ে ছাত্রদের স্ট্রিকটা ভারী করেন, তাহলে তো তারা কি করতে পারেন না। এখানে একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন আপনার কাছে আমার, যে প্রাইভেট, আমরা দেখলাম যে এই আন্দোলনের সময় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল। আমরা জানি যে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হইলো, মানে পুলিশ মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় দিন, বোধহয় 18ই জুলাইয়ের মতো সম্ভবত, যে কর্ডন করে ঘিরে ফেলছে, কাউকে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না, তখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুড আপ। তারপরে আমরা শেষের দিকে দেখলাম অগাস্টে যে মাদ্রাসার ছাত্ররা তারা একেবারে যাত্রাবাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিকা রেখেছে। কওমি আলেম ওলামারা, ইসলামপন্থীদের একটা অবিস্মরণীয় অবদান ছিল। তো এই যে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে শুরু হইলো জুলাই আন্দোলনটা, যে আমরা কোটা আন্দোলন চাই না কেন, আমরা বৈষম্য বিরোধী, কিন্তু দেখা গেল পরবর্তীতে আপনার এনসিপি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, রাইট, তো এই যে দলগুলো হলো তাদের মধ্যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব দেখলাম না। তারপর সরকারি বিভিন্ন পজিশনে অন্যান্য জায়গায় আলেম ওলামাদের প্রতিনিধিত্ব, বা আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট যদি বলি, তাদের প্রতিনিধিত্ব স্টেক খুব কম দেখা গেল। আপনি এই বিষয়টা নিয়ে আপনার মানে মতামত? আমি এটা এখনই অ্যাড্রেস করছি, তার আগে আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি যে ধরেন মাহফুজ আলম উপদেষ্টা পদে থাকা অবস্থায় তিনি যেভাবে পোস্টটা দিলেন অলমোস্ট এটা থ্রেটেনিং, তাই না, যে অমুককে সে দেখিনি অমুককে। এবং আপনি খেয়াল করবেন জুলাইয়ের পরে বারবার টুকটাক সবার ঝগড়ার পরেও সেই পোস্টের আগ পর্যন্ত যখনই জুলাই নিয়ে বেশি কিছু হতো সবাই কিন্তু একসাথে রাস্তায় নামতো, রাজপথে নামতো। কিন্তু এই পোস্টার পরে কিন্তু একটা চূড়ান্ত বিভাজন, একে অপরকে চূড়ান্ত পর্যায়ে গালিগালাজ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হলো। এবং আমি মনে করি সেই চিরটা যে লেগেছে এইটাকে আর একসাথ করা খুব কঠিন হবে, খুব কঠিন হবে। তো এটা আমি যেটা বলা যায়, আপনাকে তো সেই দায় নিতে হবে, আপনি তো চেয়ারে বসে পারেন না। এবং ভালো হলে যেটা হতো, ঠিক তিনি যে ল্যাঙ্গুয়েজে বলেছেন তাতে তিনি আসলে উপদেষ্টা, কারণ আপনি জানেন বাংলাদেশে যখন এমপি বা মন্ত্রী হিসেবে কেউ শপথ নেয় তখন খুবই স্পষ্ট করে বলে যে আমি আমার ব্যক্তিগত আবেগের বশবর্তী হয়ে, তো ক্রোধের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করবো না, ভেঙে করবো না। তো সেটা তো বোঝাই গেল তিনি একান্ত ব্যক্তিগত আবেগ থেকে সেটা করলেন, তার প্রমাণ তারপরে আবার তিনি দুঃখ প্রকাশ করলেন। তো এটা তো স্বাভাবিকভাবে তিনি আর এখানে থাকতে পারেন না। এরপর আমরা বলেছি যে না, সে থাকুক, কিন্তু দেখেন আপনি যেখানে বলেছেন ঠিক যেই দিন সরকার গঠন হয়েছে তার পরের দিন থেকে আজ পর্যন্ত অগণিত ফর্মাল এবং ইনফর্মাল প্রোগ্রামে আমরা ইনকিলাব মঞ্চ থেকে 3টে প্রস্তাব স্পেসিফিকলি বলেছি। আমরা বলেছি 3টে জিনিস না থাকলে এই জুলাই কোনোদিন সফল হতো না। এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেটা বলেছেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হামলা করে যেদিন আমাদের ভাই বোনদেরকে বের করে দেওয়া হলো চূড়ান্ত ভাবে, অলমোস্ট সবাই ধরে নিয়েছে আন্দোলন মরে গেছে, আন্দোলন শেষ। সবাই হিসাব করছিল যে এখন কি হবে ছেলে মেয়েগুলো। এর ঠিক একদিন পরে, আমি যেহেতু রামপুরে থাকি আপনারা জানেন যে শুরুটা হয়েছিল এখানে ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আমার বাসা থেকে একদম কাছে। একদম সেদিন শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনে আমি এই এলাকাতেই ছিলাম, যেটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত রামপুরাটা অগ্নিগর্ভ হয়েছিল। আপনারা জানেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক দাঁড়ানোর পরে ঠিক সামনের মাথায় গিয়ে নর্থ সাউথ, আইইউবি, এরপরে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং এই আন্দোলনকে দ্বিতীয় জীবন দেয়া এবং পুনরুজ্জীবন দেয়া এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাত ধরে হয়েছে।
এবং আপনি জানেন শহীদ আবু সাইদকে হত্যা করবার পরের দিন যে আন্দোলনটা হলো সেদিন কিন্তু 5 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকায় শহীদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছিল, নর্থ সাউথের ছিল, ইস্ট ওয়েস্টের ছিল। এবং এটা সত্য কথা বলি, বাংলাদেশে হাজার হাজার প্রান্তিক মানুষ মরলে বাংলাদেশের শহুরে মানুষের কাছে তাদের জীবনের কোনো দাম নাই। দেখেন শাপলা চত্বরে গণহত্যা করা হলো, কারণ আরবান ক্লাস এটাকে তাদেরকে মানুষ মনে করে না, সুতরাং গণহত্যা কিসের বিচার হলো না। কিন্তু এই আন্দোলনের অন্যতম, এটা বলতে খুব খারাপ লাগবে তবুও বাস্তবতা, যে যেহেতু আপনারা জানেন বাংলাদেশে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে, একটু ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো উপরে র্যাঙ্কিং, সেখানে কিন্তু মূলত আরবান মিডল ক্লাসের লোকজন তাদের বাচ্চারা পড়াশোনা করে। এবং সেখানে যখন ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি এইখানে স্টুডেন্টরা যখন মারা যেতে শুরু করলো, তখন পুরো ঢাকার এস্টাবলিশমেন্টের যে আরবান মিডল ক্লাসটা, তারা কিন্তু এই সরকারের বিপক্ষে প্রথম যেতে শুরু করলো। আপনি জানেন যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এইখানে যখন ফাইয়াজ শহীদ হলো, এটা কিন্তু তুমুল ঝাঁকুনি দিল পুরো আরবান মিডল ক্লাসকে, যে না এই আন্দোলন আমাদের সবার। আমরা বলেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তত একজন উপদেষ্টা এই সরকারের নিতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছি এই জুলাই কোনোদিন সফল হতো না যদি না আমাদের নারীরা নেমে আসতো। আপনারা কতটুকু দেখেছেন যে নারীদের যে কি কন্ট্রিবিউশন, আমাদের ভাইদেরকে, আমাদেরকে যখন প্রচন্ড ভাবে মানে আমাদের জীবন হুমকির মুখে, তখন আমাদের বোনেরা এসে জড়িয়ে ধরেছেন আমাদের সামনে, গুলির সামনে বুক পেতে দিয়েছেন যে তাদের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের মায়েরা এই মানে বলে ধরে ভাত নিয়ে এসে তারপরে রাস্তায় বসে ভাত মাখিয়ে দিয়ে এক একজনকে 1 লোকমা 2 লোকমা করে খাইয়েছে। আমাদের বোনেরা কিভাবে রুখে দিয়েছে, এবং একমাত্র প্রচুর পরিমাণ অগণিত নারী এই আন্দোলনে ছেলেদের সাথে থাকায় এই আন্দোলনকে জঙ্গিদের আন্দোলন, ডানপন্থীদের আন্দোলন বলে আওয়ামী লীগ বাইরে প্রচুর পরিমাণ চেষ্টা করার পরে এস্টাবলিশ করতে পারেন। এটার প্রমাণ আপনি জানেন, ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে যখন ওয়াশিংটন গিয়েছিলেন, তাকে জিজ্ঞেস করেছিল যে অনেকেই তো বলে এই আন্দোলনের সাথে জঙ্গিবাদীদের একটা গ্রুপ খুব বেশি সংযুক্ত এবং তারা নারীর ক্ষমতায়ন চায় না, তো আপনি কি বলবেন? তখন তিনি বলেছিলেন যে আপনারা কি ছবি দেখেন নাই, ভিডিও দেখেন নাই? এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে নারীরা, সুতরাং নারীদের নেতৃত্বে যে আন্দোলন, সেখানে নারীর ইনফরমেন্টের বিরুদ্ধে কি কথা বলবে? এটা তো বাস্তবতা আমাদেরকে। আমরা বলেছি একজন নারী শিক্ষার্থী, প্রথমত বলেছি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, একজন নারীদের মধ্য থেকে, আর শুধু যাত্রাবাড়িতে 80 জনের অধিক কওমি মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়েছে। সারা বাংলাদেশে কত মাদ্রাসার ছাত্র, কত আলেম তারা শহীদ হয়েছে, তার কোনো স্বীকৃতি নেই। দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ওভাবে একনলেজ না করলে আমরা বলতে বলতে অন্তত ন্যূনতম একটা স্টেক দাঁড়িয়েছে, অথচ বাংলাদেশে আপনি কাউকে পাবেন না যে কওমি মাদ্রাসাগুলো এদের জীবনটা যে চলে গেল ন্যূনতম এদের নিয়ে একটু কথা বলবার জন্য। আমরা বলেছিলাম সম্মান জানিয়ে পুরো আলেম সমাজের পক্ষ থেকে একজন উপদেষ্টা যদি নেওয়া হয়, তাতে কয়জন বাড়বে? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন, নারীদের মধ্য থেকে একজন, আর মাদ্রাসা থেকে একজন, 3 জন। তো আপনারা তো এমন অনেক উপদেষ্টা রেখে দিয়েছেন, লিটারালি তারা কোনো কাজই করে না এবং তারা কাজ বোঝে না, শুধুই তারা সিম্বলিক বিভিন্ন স্টেক থেকে এসেছে, রাখতে হবে। তাহলে আমাদের পুরো জনতার তরফ থেকে এদেরকে কিছু একটা অ্যাকোমোডেট করার জন্য যদি যেত, আমরা যে টাকা দিতাম আমাদের টাকা, তাহলে তো আমরা অ্যাকোমোডেট ফিল করতাম যে না আমাদের একটা বোন আছে, আমাদের মাদ্রাসার আছে, আমাদের ইসের আছে। তো এটা তো করা গেল না, এটা তো আমাদের বিহার, মানে কি বলবো, মানে আমার সবচেয়ে খারাপটা লাগে ভাই এটা, যে এটা আমি অনেকবার বলেছি যে এই ছেলেটাকে 10 মাস আগে দেখেছি যে এই জুলাইয়ের জন্য যান বাজিয়ে রাখতে গিয়ে তার শরীরে এখনো সেই দাগ, রক্তের দাগ মনে হয় শুকায় নাই, এরকম তারা ডেডিকেটেড ছিল। সেই ছেলেরাই যদি করাপ্টেড হয়, মানে এই দুটো এমন প্যারাডক্স, এটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন যে 10 বছর তো হয় নাই, আচ্ছা, আমি এই দুর্নীতি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, দুর্নীতির প্রসঙ্গে আসবো। তার আগে আমরা আপনি ছাত্র রাজনীতি প্রসঙ্গে ছিলেন, তো আমরা রিসেন্টলি আমাদের যে জুলাইয়ের দেখেন আন্দোলনটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা তাদের বাড়াবাড়ি, তাদের অত্যাচারে এত বেশি নিষ্পেষিত ছিল, তাদের বিরুদ্ধে স্লোগান, তাদেরকে প্রথমত হল থেকে সাধারণ ছাত্ররা বের করে দিয়েছে, যে এত বেশি পরিমাণ তাদের টর্চারের লেভেলটা ছিল। আমরা জানি আবরার ফাহাদের হত্যাকাণ্ড, এরকম অসংখ্য ঘটনা। ছাত্রলীগ ছিল একটা ক্যাটালিস্ট ফ্যাক্টর এই আন্দোলনের। তো সেই ছাত্রলীগীয় যে আচরণ, এইটাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে এরকম একটা আকাঙ্ক্ষা ছাত্র রাজনীতির ছিল, এবং ছাত্রদের ছিল যে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির আকাঙ্ক্ষা পথে আমরা আগাবো। কিন্তু আমরা রিসেন্টলি আবার দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি। গতকালের আই থিঙ্ক সম্ভবত নিউজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ায় ছাত্রীদেরকে রুম ছাড়ার হুমকি, এটা একটা নিউজ।
তারপরে আমরা দেখলাম যে আরো কিছু সহিংসতার চিত্র অনেকগুলো, যে 2টা ক্যাম্পাসে হামলা হইলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ধারালো অস্ত্রের হামলায় নিহত হইলো, সেটা তো ছাত্রদলের নিজস্ব কর্মী নিহত হইলো। আবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হলো। এরকম অনেকগুলো ঘটনা ঘটলো। এবং তিতুমির কলেজে ছাত্রদল হামলা করলো, বৈষম্য বিরোধী ছাত্রনেতা এবং সাংবাদিকদের উপর হামলা। তো এই সবকিছু মিলে যে অবস্থা, যে ক্যাম্পাসে আবার আমরা সেই মাসল পলিটিক্স, ক্যাম্পাসে আবার সেই অস্ত্রের ঝনঝনানি দেখতেছি, এটার বদলে আমরা ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতির পথে আসলে কতটুকু আগাইতে পারবো? আপনাদের মানে মন্তব্য। এখানে আসলে ধরেন বাস্তবতা হচ্ছে, একটা হলো আমাদের প্রত্যাশা আর একটা হলো বাস্তবতা। বাংলাদেশে আহ অসুখটা কি? অসুখটা হচ্ছে করাপশন থাকা, এটা দুনিয়ার সব জায়গায় আছে। এই যে মানে মাসেল পাওয়ার, সমস্যাটা হলো জাতিগতভাবে আমরা এটাকে যখন উদযাপন করতে শুরু করি, এটাই আমাদের দেশের সমস্যাটা হলো এটা। দেখেন ক্যাম্পাসগুলোতে আপনি যেটা একটা টার্ম সম্ভবত বলেছেন যে ছাত্র লীগীয় তাণ্ডব বা এই যে কালচার, তো এইখান থেকে একটা গণমুক্তি দরকার। শুধু এই আকাঙ্ক্ষায় আপনি ভাবেন একটা একটা কথা চিন্তা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রলীগ মানে নামটা শুনলেই আপনি তখনকার সময় চিন্তা করেন যে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে জীবনের কত বড় ঝুঁকি নিয়ে তাদেরকে পিটিয়ে তাড়িয়েছে। যদি জুলাই সফল না হতো, তাহলে প্রত্যেকটা হলে যেসব শিক্ষার্থীরা ছাত্রলীগের দানবদেরকে রুখে দিয়েছিল, তাদের আজকে কি হতো? কিন্তু এই যে ছেলেরা বা যেই মেয়েরা, আমাদের তো প্রথম এটা হলো রোকেয়া হলের বোনেরা, তারপরে নাহার হল, শামসুল নাহার এবং অন্যান্য, এবং তারা প্রচন্ড হতাশ যে আবার কি এই কালচারটাই আমাদের দেশে ফিরে আসবে। এটার একমাত্র প্রাথমিক সমাধান হচ্ছিল আমাদের ছাত্র সংসদ ভিত্তিক মানে কালচারে ফিরে যাওয়া, যে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে, এবং তখনই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তারাও তখন বেশি বেশি ভালো কাজ, মানে আর্টিফিশিয়ালি হলে বাধ্য হয়ে হলে তারা ভালো কাজে প্রতিযোগিতা করবে। কিন্তু এমন একটা অবস্থা তৈরি হলো যে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের দিকে আমরা যেতে পারলাম না। আদৌ হবে কিনা, কারণ আপনি জানেন যে অনেক দলের অনেক রাজনীতি আছে, যেমন অনেকেরই আছে তারা চায় না ছাত্র সংসদটা নির্বাচন হোক, বলে এটার একটা ইম্প্যাক্ট এবং বাংলাদেশের বাস্তবতা যে ছাত্র সংসদ নির্বাচনের অনেক বেশি মানে এটা ইনফ্লুয়েন্স আছে জাতীয় নির্বাচন পর্যন্ত। সুতরাং কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এই চিন্তা করে অনেকেই চাচ্ছে না। তো এই অনেকে না চাওয়ার কারণে যেটা হচ্ছে আমাদের আবার একটা, তো আমি যেটা আসলে মনে করি হতাশ হওয়ার এই জন্য কারণ নাই, যে আমরা যেহেতু 2024 নির্বাচনের পর বাংলাদেশের ন্যূনতম যারা আশার আলো জেগে রেখেছিল, তারাও বলেছিল যে না, হাসিনার মৃত্যু ছাড়া আর আল্লাহর মানে শুধুই কোনো কারণ ছাড়া, অশেষ রহমত ছাড়া বাংলাদেশ আর কোনোদিন মুক্তি ঘটবে না। কিন্তু সেই 24-এ আল্লাহ তাআলা মুক্তি যখন ঘটালেন, সামনের বাংলাদেশে সম্ভবত আরো ওইরকম আওয়ামী লীগ হয়ে উঠতে সময় লাগবে। ইন দ্য মিন টাইম বাংলাদেশের মানুষ রুখে দেওয়া শিখে গেছে। তো কেউ যদি আওয়ামী লীগ আবার হয়ে ওঠে, যে কেউ হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের মানুষ আবার কোনোদিন জুলাই হয়ে উঠবে, এবং এই সংগ্রাম করতে করতেই একদিন হয়তো আমরা একটা রাষ্ট্র হিসেবে আল্লাহ যদি কোনোদিন দাঁড় করায় তাহলে দাঁড়াতে পারবো। আমাদের রক্ত ঝরবে, আমাদের রক্তের তো আসলে দাম নাই, আমাদের রক্ত যেতে থাকবে। তবু সেই রক্তের বিনিময়ে যদি আল্লাহ একটা ইনসাফের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়েন, এছাড়া আর কি বলবো। না, খুবই চমৎকার, আপনি আশাবাদের উপর রাখলেন। কিন্তু আমি বলতে চাই, আমাদের জুলাইয়ের যে একটা জনপ্রত্যাশা ছিল সবারই, যে বিচার হবে, বিচার আমরা দেখলাম আজকে লাইভ টেলিকাস্ট হইলো, শুরু হইলো মাত্র, কিন্তু অনেক লম্বা সময় লাগলো, 9-10 মাস পার হয়ে গেল। আমরা সংস্কারের কথা অনেক শুনেছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ হবে, ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর আসতে না পারে, এই ধরনের নিয়মতান্ত্রিক সংস্কার হবে, এবং তারপরে আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে যাব। তো এই পুরো রোড ম্যাপের আমরা আসলে কোথায় আছি? আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে একটা এটা কি আমি এইভাবে বলবো, যে প্রশাসন থেকে বা এস্টাবলিশমেন্ট থেকে একটা অসহযোগিতা, অথবা সরকারের স্লথ গতি, সরকার ঠিক যেই গতিতে আগানোর কথা আমরা দেখতে পাচ্ছি না, এই যে অপূর্ণতা, এই সরকারের খানিকটা ব্যর্থতাও বলা যায়। এটার পিছনের কারণটা কি? আমরা এই রোড ম্যাপের কোথায় আছি আসলে? এখন দেখেন, প্রথমত আমি যেটা একদম খুবই ক্লিয়ারলি বুঝি সেটা হলো রাজনৈতিক দল, বিশেষ করে প্রধানত বিএনপি এবং জামাত ইসলাম, তাদের শতভাগ সহায়তা ছাড়া এই সংস্কারগুলো সরকারের করার ক্যাপাসিটি নাই।
নাম্বার ওয়ান। নাম্বার দুই হলো এই সরকারের প্রথম ব্যর্থতা হচ্ছে, এটা আমরা অনেকবার বলেছি, সে অনেকগুলো ভালো কাজ করেছে। যেমন আমরা একটা প্রায়োরিটি লিস্ট করি না যে কোনো কাজের, 1, 2 এবং 20 নাম্বার, সে 16 নাম্বার ভালো কাজটা করেছে, সে 13 নাম্বার ভালো কাজটা করেছে, কিন্তু 1, 2, 3, 4, 5 এই ভালো কাজটা সে করতে পারে। কিরকম? ধরেন এই সরকার অবশ্যই একটা মৌলিক সংস্কার করে যেতেই হবে। তবে মৌলিক সংস্কার বলতে কি বোঝায় এটা খুবই প্রিসাইজ করতে বলতো। যেমন আমরা প্রথমত একটা সাংবিধানিক সংস্কার এমন ভাবে করব যাতে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে, রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে কোনো ব্যক্তি চাইলেও আর কোনোদিন কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠতে না, কোনো ব্যক্তি যেন হাসিনা হয়ে উঠতে না। তো এগুলো করার জন্য আমরা মৌলিক যে কাজটা, আমাদের সাংবিধানিক সংস্কার, আমাদের নির্বাচনী প্রক্রিয়া সংস্কার, এই আলাপগুলো অত্যন্ত জরুরি ছিল। দেখেন সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া। আপনারা এখন অনেকে ইউএসএ তে আছেন, অনেকে এখানে ইউকে তে আছেন, তো ইউএস ইউকে তেও কি সংস্কার বন্ধ হয়ে গেছে? তারা প্রতিদিন তাদের রাষ্ট্রের বিভিন্ন ধরনের কারেকশনের মধ্য দিয়ে যায় না? এটা তো কেমন পর্যন্ত চলবে? এখন আপনাকে আপনার লিমিটেশন জানতে হবে। আপনি তো এই সরকারের 5 বছরে নাই যে আপনি 20টা সংস্কার কমিশন করে নেবেন। আপনার এত সংস্কার কমিশন করার দরকার নাই। আপনি ফোকাস 3 থেকে 4টা কমিশন করা দরকার ছিল, এবং সেই কাজের উপরে প্রতিদিন আপনি কিভাবে কাজ করবেন সেটা দরকার ছিল। আপনি তার মধ্যে নিয়ে আসলেন, ধরেন বলবার জন্য, এই যে নারী কমিশন। এই নারী কমিশনটাকে তো প্রথম রাখাও হয়নি, পরবর্তী যে কোনো গোষ্ঠী, যে কোনো দেশ এটাকে ইনজেক্ট করেছে। তা আপনার কি মনে হয় এর মানে কি? ধরেন নারী কমিশনের সুপারিশের মধ্যে কি আছে সে ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আছে, আমাদেরও বক্তব্য আছে। আমি বলছি দেখেন, নারী কমিশন, নারী তো অবশ্যই এটা আমাদের সংস্কার লাগবে, কিন্তু নারী সংস্কারের ব্যাপারটা যতখানি রাষ্ট্রীয় ব্যাপার তার থেকে অনেক বেশি সামাজিক ব্যাপার। আপনি যখন ন্যূনতম রাষ্ট্র দাঁড়িয়ে যাবে, রাষ্ট্রের ভিত্তিগুলো দাঁড়িয়ে যাবে, এখানে সংবিধান কাজ করবে, এখানে নির্বাচন কমিশন, এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন ফাংশন করতে শুরু করবে, তখন এর ইম্প্যাক্ট অটোমেটিকলি গিয়ে সোসাইটিতেও পড়বে, তখন সেখানে নারীও ভালো থাকবে। তা আপনি নারী কমিশনে যদি করেন, তাহলে আপনি আর্মি কমিশন কেন করেন না? আর্মির সংস্কার লাগবে না? আপনি কৃষি সংস্কার কেন করেন না? কৃষকের জীবনকে মানে নতুন করে দাঁড় করাতে হবে না? তার সাথে যে আজীবন জুলুম চলছে, এর মানে হলো অনেক লেস ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বাট এই সময়ের মধ্যে না। আমার সময় খুব অল্প, এই সময়ের মধ্যে আমি এটা এটা করবো, এইরকম ক্লিয়ার কোন রোড ম্যাপ সে পলিটিক্যাল পার্টিগুলোকে দেয় না। এটা হলো তার প্রথম। যেমন তার বলে দেওয়া উচিত ছিল এই 4টা সংস্কার আমি এতদিনের মধ্যে করবো, এই দিনের মধ্যে আমি ইলেকশন দিব। মানে সংস্কারের রোডম্যাপও দেওয়া হয়নি, সেটা বলছি। হ্যাঁ, সংস্কার রোডম্যাপ দেওয়া হয়নি, এইটা দরকার ছিল। এই সরকারের দুর্বলতা। যেমন আমরা অনেকবার বলেছি যে এই সরকারের কাজ কি খাল কাটা, নদী কাটা, মানে নদী খনন করা? আর এটা থাকা আমি 20 বছরে না হলেও সমস্যা নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে গেলে, রাষ্ট্র বেঁচে গেলে এগুলো ইনশাল্লাহ হবে। কিন্তু আপনি এখন ধরেন আপনি খাল কাটতেছেন, আপনি পলিথিন বন্ধ করতেছেন, আপনি গাড়ির হর্ন বন্ধ করতেছেন, মানে এটা হাস্যকর না? আপনার প্রধান কাজ 3টা, আপনার রাষ্ট্রের কাজ। নাম্বার 1, আপনি অতি সত্বর জুলাই গণহত্যার বিচার করবেন, অতি সত্বর। হ্যাঁ, বিচারটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আপনার সময়ের মধ্যে আপনি এমন একটা স্টার্টিং করে যাবেন এবং কয়েকটা সিগনিফিকেন্ট রায় দিয়ে যাবেন, এটা এমন একটা নজির স্থাপন করবেন যাতে আর কোন সরকারি এসে সেটা থেকে সরে যেতে না পারে। এই নজির আপনি স্থাপন করে যাবেন, কারণ এরপরে যেই ইলেক্টেড দলটাই বাংলাদেশে আসুক, সেটা যদি জামাতও আসে ফর এক্সাম্পল, তাকেও দিল্লির সাথে নেগোসিয়েট করতে হবে এবং করে এদেশে তাকে ক্ষমতায় থাকতে হবে, নয়তো এটা খুব কঠিন হবে। সুতরাং আপনার কাজ হলো সেই বিচারিক প্রক্রিয়াটা স্টার্ট করে যাওয়া, যাতে কেউ চাইলে থামাতে না পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার বিচারের পরে হলো আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনের ব্যবস্থা করবেন। যে ইলেকশনটা, হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে ইলেকশনের কথা উঠেছে, ওই আমাদের ইলেকশনের কথা ছিল যে ইলেকশন কোন প্যাটার্নে হবে, এই আগের মতো গতানুগতিক প্যাটার্নে হবে, নাকি আমরা নিম্ন পক্ষ উচ্চ পক্ষ এইরকম হবে, নাকি আনুপাতিক হবে, নাকি কি প্যাটার্নটা কি, এটার মতো কোনো আলাপ নেই। তো এর মানে হলো সরকার ফোকাস না একটা জায়গায়, সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে কথা বলছে। তো এইটা হলো একটা ব্যাপার। আর রাজনৈতিক দলগুলোর উপরে একদম চক্ষু বন্ধ করে বলি, ইন্ডিয়া ইম্প্যাক্ট আছে, ইন্ডিয়ার নেগোসিয়েশন আছে, এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উপরে ইন্ডিয়ার চাপ আছে, যে জন্য তারা বলছে দ্রুত একটা, কারণ এই সরকারের সাথে সে আসলে ডিলিং এ যেতে চাচ্ছে না এবং যাওয়াটাও তার জন্য খুব ঝামেলা। আচ্ছা, আমি আপনাকে একটু এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ার প্রশ্নটা আনছেন, আমরা দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি স্লোগানগুলো দেখেছিলাম। তো এখন আপনি 2টা পক্ষের কথা বলছেন, বিএনপি এবং জামাতের সাপোর্ট ছাড়া এই সরকার সফল হইতে পারবে না, কিন্তু একই সাথে সামরিক বাহিনীর কথা আপনি
হয়তো বলেন নাই, কিন্তু আপনার কথায় আসছে। সামরিক বাহিনীর একটা বিরাট স্টেক আমরা দেখতে পাচ্ছি, একটা টাগ অফ ওয়ার দেখা যাচ্ছে, সামরিক বাহিনী বনাম সরকারি প্রশাসন। তো এই যে দিল্লি এবং সামরিক বাহিনী এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক দল এবং সরকারের যে আয়োজন, এই সার্বিক বিষয় নিয়ে আসলে আমরা কোথায় আছি? বাংলাদেশের মানুষের হচ্ছে কি বুঝছেন, এমন কপাল খারাপ যে মানুষের মানে আমাদের জিও পলিটিক্যাল লোকেশনটাই হলো একটা অভিশাপ। এটা তো আমরা কোনোদিন চেঞ্জ করতে পারবো না। দ্বিতীয় হলো, আপনি এখন এমন একটা সিচুয়েশন, মানে বলাও মুশকিল না বলাও মুশকিল। আপনারা জানেন যে গত দিন দশেক আগে মনে হয় আমরা তো প্রচুর সংবাদ সম্মেলন করেছি, কিন্তু সর্বশেষ যে সংবাদ সম্মেলন যেখানে আমরা আর্মিকে সরাসরি অ্যাড্রেস করে অনেক কথা বলেছি, এটা কিন্তু আমাদের তরফে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে আর্মিকে এভাবে অ্যাড্রেস করে 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 তাদেরকে বলা। ইভেন আমরা এভাবে পর্যন্ত বলেছি যে আপনারা পাকিস্তান আর্মি। তো অনেক কথাই বলেছি। আমাদের হিসেব হলো যখন এই কথাগুলো রাজনৈতিক দলের বলার কথা, তখন কেউ যখন বলছে না, কারোর না কারোর জীবনের ঝুঁকি নিয়ে তো বলতে হবে সত্য কথা। এখন মুশকিলটা হলো, আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে আইকনটা ছিল, শুধু ব্যক্তি হাসিনার পতন হয়েছে। এবং আমি আপনাকে আবার বলি, তর্কের খাতিরে হলেও বাংলাদেশ থেকে একসময় আওয়ামী লীগ একদম নির্মূল হয়ে যাওয়া হয়তো সম্ভব 20, 30, 40, 50 বছর পরে, কালচারাল। কিন্তু এখান থেকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে চিরতরে দূর করা কোনোদিনই সম্ভব। এখানে এমন কোন লেয়ার নাই। আর অনেকে বলে যে ইসের কি বলে, ইন্ডিয়া তো বিএনপির সাথে হোস্ট করে, তো আর কারোর সাথে মানে নেগোসিয়েশন করে জামাতের। তো আমরা তো এলাও শুনি যে জামাতের মধ্যে একটা গ্রুপের সাথে ইন্ডিয়ার এরকম নেগোসিয়েশন আছে। তো ইন্ডিয়ার বাস্তবতায় বাংলাদেশ তার জন্য এত গুরুত্বপূর্ণ, তার সেভেন সিস্টার্স কে রক্ষা করার জন্য, তার অখণ্ডকে রক্ষা করার জন্য এখানে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সাথে তাকে নেগোসিয়েট করতে হয়। এখন আমি এটা খুব ভালো বুঝি, জামাতও যদি কোনোদিন ক্ষমতায় আসতে চায়, তাকে তো ইন্ডিয়া প্রশ্নকে সলভ করতে হবে। কিন্তু আমাদের অনুরোধটা হলো, সেই ইন্ডিয়ান প্রশ্নটা সলভ করতে হবে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে শিরদাঁড়াটা সোজা রেখে। আমাদের চাওয়াটা রাজনৈতিক দলের কাছে এটা। এই যে বিএনপির ক্রাইসিসটা তো আমি বুঝি, আপনি বিএনপি কিন্তু যত বকাঝকা করেন, বিএনপি তো সে ধরনের ক্ষমতায় আসবে বা তার প্রত্যাশা এটা। তো এখন সে ধরেন আর্মির সাথে হেল্প করলো না, আর্মি যেভাবে চাচ্ছে। তো আর্মিকে বিএনপি যদি হেল্প না করে, জামাত অথবা এনসিপি গিয়ে যদি বলে ঠিক আছে আপনারা কি চান বলেন, আমরা আপনাদেরকে হেল্প করতেছি, আমাদেরকে সাপোর্ট করেন। বিএনপি যেহেতু জানে যেটা আমি এই সাপোর্টটা আরবিকে না করলে বা তাদের সাথে এই নেগোসিয়েশন না করলে অন্য কেউ সুবিধা নিতে পারে, তাহলে বিএনপি এই সুবিধা কেন মিস করবে অথবা এই ঝুঁকি কেন নেবে? হ্যাঁ, আমাদের হলো জাতীয় কোনো চরিত্র নেই। যেমন এরকম যদি হতো, বাংলাদেশের প্রধান পাঁচটা রাজনৈতিক দল এক টেবিলে বসে বলবে ভাই আমাদের নিজস্ব প্রচন্ড ঝগড়া আছে, আমাদের অনেক মারামারি কাটাকাটি আছে, কিন্তু এই যে ওয়াদা করলাম আমরা কেউ নিজের ক্ষমতার কারণে ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করবো না, নিজে কেউ ইউজ হবো না বা ইউজ হইতে করতে দিব না। আমাদের তো সেটা নাই। এখান থেকে বসে গিয়ে আমি আবার তার সাথে নেগোসিয়েশন করবো, এটা তো আমাদের জাতীয় রক্তে আছে। সুতরাং বিএনপিও বা কি করবে, তার তো একা একার মতো একটা দগদগে স্মৃতি আছে, যে শুধু তখন তাদের সাথে আর্মির বোঝাপড়া না থাকার কারণে এবং দিল্লি এবং আর্মির একটা অংশ মিলে তাদেরকে কি করেছে, সেটাও তো তাদের ক্রাইসিস। একই অবস্থা জামাতের ক্ষেত্রেও হবে। তো আসলে এটা তো উভয় উভয় পাশে আমাদের। তার মানে দিল্লির আধিপত্য থেকে আমাদের মুক্তি সুদূর পরাহত মনে হচ্ছে। তো আমি আমার মানে আশার হবে এটাই যে দিল্লির আধিপত্য থেকে 2 মাস 2 বছরে কোনোদিন মুক্তি সম্ভব নয়। আমাদের মানুষ যেটা পছন্দ করে সেটা হলো যে আমরা 3 দিন 5 দিন 10 দিন একটা বড় আন্দোলন করবো, একটাই হবো। হ্যাঁ, এরপরে অর্জনটা হলো আপনি এটা কোন ধরনের পলিটিক্যাল সায়েন্স বলেন, কোন স্ট্যাটিস্টিক্স বলেন, ইন্ডিয়া খুঁজে পায় নাই যে এত ইনভেস্টমেন্ট, এত সিকিউর একটা অবস্থার পর, স্বাধীনতার পরে এই সময় এসে ইন্ডিয়ার সমস্ত ইনস্টিটিউশন, সমস্ত ন্যারেটিভ, তার সমস্ত মেকানিজম এরকম কোলাপস করবে বাংলাদেশে, সে চিন্তাই করতে পারে। তার প্রমাণ জুলাই। দেখেন ইন্ডিয়া কিছু ছোট একটা রাষ্ট্র, পৃথিবীর এত বড় জনগোষ্ঠী, এত তার তো সফটওয়্যার বিরাট। যখন এখানে নতুন সরকার গঠন হলো তার রিয়াকশন গুলো দেখেন, সে তো জানে বাংলাদেশকে তার লাগবে, নতুন সরকারের সাথে সাথে তাকে তার সাথে ডিল করতে পারতে হবে। কিন্তু প্রথম 3 মাস এমন ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলছে, এর মানে হলো তার ডিপ্লোমেসি,
তার হায়ারার্কি, তার বিউরোক্রেসি কোনো কিছু ফাংশন করতে পারতেছে না, কারণ তার কোন ইকুয়েশন এটা মিলে নাই। এর মানে হলো আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশের মানুষের অসীম সাহসে ইন্ডিয়ান সমস্ত এস্টাবলিশমেন্ট তখন কলাপস করেছে। কিন্তু দেখেন, ইন্ডিয়া 6 মাস সময় নিয়ে একটু থিতু হয়েছে, স্থির হয়েছে। এখন সে জানে যে তাকে তো আবার এখানে এন্ট্রি নিতে হবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, চেষ্টা তো সে কোনোদিন ছাড়বে না। তাকে চেষ্টা থাকতে হবে। আপনি আমি ইন্ডিয়ান হলে আমিও এটা করতাম। ধরেন আপনি বাংলাদেশের সাথে সমস্ত বোঝাপড়া বন্ধ করে দিলেন, অদ্ভুত। বাংলাদেশ আর ওপাশে চায়না, মাঝখানে চিকেন নেই, কতটুকু? তার তো 7 সিস্টার্স এর সিকিউরিটি আছে, এগুলো নিয়ে তো তাকে কনসার্ন থাকতে হবে। তো আমাদের বরং বাংলাদেশে আমরা কি চাই? আমরা কি ভারতকে বলবো এই আমরা 7 সিস্টার্স ভেঙে ফেললাম? না, আমরা বরং এটুকুও তাকে বলতে চাই যে দেখো, তুমি প্রভু না, প্রতিবেশী হও, তুমি আমার বন্ধু হও। তুমি যদি আমাকে পার্বত্য চট্টগ্রামে সন্তুলার মাদেরকে অস্ত্র দিয়ে আমার সেনাবাহিনীকে গুলি করে হত্যা করো, আমার পার্বত্য চট্টগ্রামকে যদি বিচ্ছিন্ন করার চেষ্টা করো, তাহলে মনে রেখো উই হ্যাভ আ চিকেন নেক। আমাদেরও কিন্তু কিছু জায়গা আছে তোমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার। এটা থেকে জাস্ট মনে করিয়ে দেবে, আর কিছু না। কিন্তু আমরা তো সেই জিনিসটা পারতেছি। সমস্যাটা হচ্ছে ওইটাই, আমাদের সেই সদিচ্ছা, ট্রাম্প কার্ড ইউজ করার মতো সদিচ্ছাটা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কম থাকে। আচ্ছা, আমরা আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে আমরা ছোট করে, আমাদের সময় প্রায় 50 মিনিট হয়ে গেছে, আমরা ছোট করে কয়েকটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে জুলাই সনদের কথা আমরা অনেক শুনলাম, যেটা বলা হলো যে কিছু এগ্রিমেন্ট সমস্ত দলগুলোর মধ্যে হবে, একটা জুলাই চার্টার হবে, সেই চার্টারটা আবার কনস্টিটিউশনের প্রিএম্বলে অ্যাড হবে, এরকম অনেক কথা আমরা শুনেছি। এটা কোন অবস্থায় আছে আসলে জুলাই সনদটা? এটা দেরি হচ্ছে। আমি যতদূর এখন পর্যন্ত জানি, আপনারা জানেন, যেদিন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের সংবাদ আসে সেদিনই বলা হয় সরকার 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিবে। তো 30 কার্য দিবস হিসাব করলে সেটার সময় শেষ হবে আগামী 25শে জুন। আজকে জুনের 1 তারিখ, এর মানে আগামী 25শে জুন। এর মধ্যে সরকারি কোরবানির অনেকদিন বন্ধ আছে। আমি যতদূর এখন পর্যন্ত জানার চেষ্টা করেছি, অফিসিয়ালি মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কাজ করা হয় নাই। এর মানে সুযোগ তৈরি হয় নাই। এর মধ্যে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়েছে, বারবার তারা সেটা নিয়ে বুঝতে হয়েছে। তো এই বিভিন্ন ক্রাইসিস প্রতিদিন তৈরি হবে আর এটা নিয়ে হবে। এরপরে সম্ভবত জুলাই ঘোষণাপত্র এবং সবকিছু ছাড়াই আমরা একটা নির্বাচনের তফসিল পেয়ে যাবো হয়তো। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো আমাদের যেতে হচ্ছে কিনা আমরা জানি না। আপনাদেরকে বলি যে যে কোনো ভাবে আমাদেরকে শুধু জুলাই ঘোষণাপত্র জারি করলেই হবে না, সেই জুলাই ঘোষণাপত্রকে জুলাই সনদ বা চার্টার হিসেবে মর্যাদা দিয়ে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা যদি না হয়, আজ হোক কাল হোক, এই জুলাই গণ অভ্যুত্থান হয়ে যাবে জুলাই সন্ত্রাস, আর সকল বিপ্লবী আন্দোলনকারী হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী। সুতরাং বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে অবশ্যই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আপনাদেরকে বলে রাখি যে আমরাও প্রস্তুতি নিচ্ছি। ঈদের ঠিক পরে যখন বাংলাদেশের মানুষ আবার ঢাকায় ফিরবে, ইনশাল্লাহ আমরা আবার বড় করে ফিরবো। জানি না আমাদের সাথে কতজন থাকবে, কিন্তু ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন নেমেছিলাম, আমরা আবারও জুলাই ঘোষণাপত্রের জন্য সেরকম নাম বলছি। জুলাই ঘোষণাপত্র, ওকে, এটা একটা প্রসঙ্গ। আর একটা হচ্ছে আমরা এই যে বিচার নিয়ে আজকে দেখলাম শুরু হলো, কিন্তু মাঝখানে অনেকগুলো হতাশার খবর ছিল, যে গুম কমিশন, এবং ইভেন এরকম খবরও ছিল যে সেনাপ্রধানের মানে সেনাপ্রধানের পক্ষ থেকে গুম কমিশনের কাজে বাধা, অথবা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাজে বাধা, অথবা কিছু কিছু সামরিক অফিসারের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া। এই সব কিছু মিলে আমরা আসলে কি গুম কমিশন কি তার কাজ, আমরা কি টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি? স্পষ্ট আপনারা জানেন, গুম কমিশন যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে বা ফাংশন করা বলতে এখন পর্যন্ত যত সাক্ষী পেয়েছে, তার যা প্রতিবেদন হয়েছে, এটাও যদি ওপেন করা যায়, এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ব্যাপার হবে। কারণ এখানে জানেন যে যারা ভিকটিম তারা এসে, তো স্বাভাবিকভাবেই এখানে আর্মির অনেক সিনিয়র অফিসাররা জড়িত, তাদের নামও চলে আসবে। তো স্বভাবতই আর্মি চিফ তিনি এখানে এইগুলোকে সিট করবার চেষ্টা করবেন। আর এই সরকারের সাথে পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকলে তাহলে এইগুলোকে তিনি আরো বেশি গার্ডস নিয়ে, সাহস নিয়ে তিনি এগুলোকে ডিল করতে পারতেন। এই সরকারের ক্রাইসিস হলো আর্মি তো তাকে গুম কমিশনে হেল্প করবেই না, কারণ এটা তো তার বিরুদ্ধেই যাবে, মানে তার পক্ষে তার অনেক লোক। ইভেন পিলখানার প্রতিবেদন প্রকাশ হতে অনেক ঝামেলা হবে, করতে দেওয়া হবে না, কারণ তার বিরুদ্ধে যাবে। আর্মির অনেকে এখানে এটার সাথে ইনভলভ ছিল। কিন্তু এই সরকারের তো পলিটিক্যাল ইনভলভমেন্টও নাই। আবার পলিটিক্যাল ইনভলভমেন্ট নাও থাকুক, জনতাও তো শতভাগ তার সাথে সে রাখতে পারতেছে না। তো এই জন্য তার দুর্বলতা। এই জন্য আমরা বারবার হাতে পায়ে ধরে বলেছিলাম, ন্যূনতম একটা জাতীয় সরকার যদি একটা বছর চালানো যেত, আমরা একটা দুর্দান্ত কাজ করে ফেলতে পারতাম জাতীয় সরকার। এক্স্যাক্টলি। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি
বারবার বলছেন যে সংবিধান সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমরা কিছু কথা বলা হচ্ছিল, যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাটাকে কমিয়ে আনা, মেয়াদ কমিয়ে আনা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, বাই ক্যামেরাল হাউস, অনেকগুলো বিষয় আসছে আলোচনায় আমাদের। রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া, এরকম বিভিন্ন বিষয়। তো এগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই দেশের সর্ববৃহৎ, এই মুহূর্তে সর্ববৃহৎ দল হিসেবে বিএনপির একটা অনড় অবস্থান, তারা বেশিরভাগ সংস্কারেরই পক্ষে না, যেটা আমরা সংবাদ মাধ্যম মারফত জানতে পাচ্ছি। তো এই ব্যাপারে আপনারা যেরকম বললেন যে ঈদের পরে আপনারা জুলাই চার্টারের জন্য এক দফা আন্দোলনে যাবেন, বাট সাংবিধানিক সংস্কার বা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন পুনরায় আসতে না পারে আবার, এইটার জন্য জুলাইয়ের পক্ষগুলো বা ইনকিলাব মঞ্চ বা আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, এই কাজটাকে সরকারকে করতে হবে। ধরেন তার মৌলিক সংস্কারে কে কোনটার পক্ষে, ধরেন অন্তত 3-4টা ব্যাপার আমি বলি। এই যে একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদের প্রধান না হওয়া, এই যে মৌলিক কয়েকটা ব্যাপার, যাতে ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে শুরু করে। এইটার ব্যাপারে বিএনপির অবস্থান কি? তো বিএনপি যে বলছে না যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটা বিএনপি আপত্তি জানাচ্ছে, অথবা সংসদের প্রধান হতে পারবে না, আপত্তি আছে, তাই তো? এই সরকার যেটা পারতো বা এখনো পারে, অ্যাটলিস্ট মৌলিক যে কাঠামোগুলো আছে সেগুলো নিয়ে বিএনপি, জামাত ইসলামী, অপরাপর সকল রাজনৈতিক দলকে একজন করে ডেকে একদম ওপেন একটা পাবলিক ডিবেট করুক, এবং সেটা বাংলাদেশের বিটিভিতে সম্প্রচারিত হোক। বিএনপিকে বলতে হবে ঠিক কোন কারণে তারা এটা মানতে পারছে না যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে, সেটা বিএনপি বলুক। ইফ বিএনপি ক্যান কনভিন্স দ্য পিপল, ওকে, সমস্যা নাই তো, কিন্তু সেটা বিএনপিকেই বলতে দিতে হবে, জামাতকে বলতে দিতে হবে, অন্যান্য দলকে বলতে দিতে হবে। আর যদি সেটা তারা না বলে, তাহলে জনগণ বুঝে নিবি যে ঠিক আছে, তারা এটুকু ফেস করতে যখন ভয় পাচ্ছে, বিএনপি হোক, জামাত হোক, অন্য দল হোক, ঠিক আছে, তাহলে তারা জনতাকে ফেস করতে ভয় পায়, তাহলে আমরা তাদেরকে তাদের সাথে নাই। এটা তো পারে সরকার, কেন করছে না? এই যে আপনি যে লাইভ ডিবেটের কথা বললেন, এটা করার কোনো উদ্যোগ, আহ্বান আপনারা করছেন কিনা, যে সব দলকে নিয়ে একটা লাইভ ডিবেট হোক? এটা তো খুবই হেলদি কাজ। আমি বলি এটা অনেক এত পাবলিকলি বলতে চাই না, ধরেন আমরা দাওয়াত দিলে অনেক দল থেকে আসতে চায় না, তো আমাদের কাছে তো আসার দায়বদ্ধতা নাই, কিন্তু রাষ্ট্র যখন বলবে তখন তো তার দায়বদ্ধতা আছে। আর যদি সে নাও আসে, তখন তো জনগণ জানবে যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আসে নাই। ইভেন ধরেন এই সব বিএনপি তো না হয় বুঝলাম অনেক জায়গায় তাকে হেল্প করছে না, কিন্তু যেসব জায়গায় বিএনপির কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে এই সরকার কেন করে না? যেমন আমরা বলেছিলাম, এই যে ঢাকায় যতগুলো জায়গায় গণহত্যা চালানো হয়েছে, এইখানে গণশুনানির ব্যবস্থা করা, এবং মানুষ রেজিস্ট্রেশন করে যে গণহত্যা দেখেছে, যে রিক্সা চালক লাশ টেনেছে, যে হসপিটালে রোগী ট্রিটমেন্ট করেছে, তারা রেজিস্ট্রেশন করে সেখানে একটা জুরি প্যানেল থাকবে, এবং সে বলবে, সংসদ টেলিভিশনে লাইভ যাবে, এই পুরোগুলো 100 বছরের জন্য আর্কাইভিং হবে। কেন আপনি সেটা করতে? প্রতিদিন সেটা সংসদ টেলিভিশনে যেতে থাকবে, হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ গল্প, আমরা জানি না কেন আপনি সেটা বিএনপিকে আপনাকে নিষেধ করেছেন? আপনি করেন না কেন? আপনি প্রত্যেকটা জায়গায় আপনি টিম বসাই দিতেন, যে আজকে যাত্রাবাড়ি, আজকে রামপুরা, আজকে ওইখানে যে যারা এই ম্যাসাকার দেখেছেন তারা আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনারা বলবেন, এবং রাষ্ট্রীয়ভাবে এটা আর্কাইভিং হতো। তো এটা তো করতে নিষেধ করে না, এটা আপনি করছেন না কেন? খুবই ভ্যালিড প্রশ্ন। আচ্ছা, আমি সর্বশেষ আর 2টা প্রশ্নের মধ্যে চলে যাব, তারপরে আমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আমরা সেখানে যাব কিছুক্ষণের জন্য। তো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট ব্যাপক অস্থিরতা। আমরা শুরুতে আনসার বিদ্রোহ দেখলাম, তারপরে সব ছাত্ররা যে ওইটাকে ইয়ে করা হলো, এরপর আমরা সচিবালয়ে এখন বিদ্রোহ দেখছি ব্যাপকভাবে। আমরা আবার শুনতে পাচ্ছি যে 100 জন সচিবের একটা তালিকা করা হয়েছে, যাদেরকে মনে করা হচ্ছে যে তাদেরকে নিষ্ক্রিয় করা গেলে এটা হয়তো বিদ্রোহটা মানে দমন করা যাবে। আমরা এনবিআর এ দেখা যাচ্ছে অরাজকতা, বিভিন্ন প্রতিষ্ঠানে অচল অবস্থা দেখতে পাচ্ছি। এইটার পিছনে কেউ কেউ বলছেন যে আর্মি এবং পুলিশ সহ প্রশাসনের একটা অসহযোগিতা, অথবা তাদের সরাসরি একটা উৎসাহ প্রদানও কাজ করতে পারে। সো এইটা আমাদের এই মুহূর্তে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটা, যে তারা ফাংশন করতে পারতেছে না। আপনি যেটা বললেন যে 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন অস্থিরতার কারণে তারা ওই প্রসঙ্গটাই আনতে পারছে না কথায়। সো এই যে অস্থিরতাগুলো, এটা কিভাবে দূর হবে? আপনাদের কোন সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে? এটা আসলে এখন যেটা বাস্তবতা, সেটা হলো সরকারকে, রাজনৈতিক দলগুলোকে শতভাগ কনফিডেন্স দিতে হবে যে আমি জুনের পরে একদিনও থাকবো না, এবং জুনের সেই যে বারবার বলেন সরকারের সমস্যা, সে বলে জুনের পরে একদিনও থাকবে না, তাহলে জুনের কোন তারিখে নির্বাচন সেটা আপনি আজকে বলেন না কেন? এই যে ধরেন বিএনপির অনেক সমস্যা আছে, তো বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, পারলে আগেও চায়। এখন বিএনপির সমস্যা হলো সে আনঅফিসিয়ালি অনেক কিছু জানে,
যে এর মধ্যে ইলেকশন না হলে এটা হতে পারে, কিন্তু সে বলতে পারবে না, তার বলার ক্ষেত্রে সমস্যা আছে। নাম্বার দুই, তাদের যারা স্পোক্স পার্সন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, কথাও বলতে জানে না। কিন্তু মুশকিল হলো আহ এই সরকার কেন বলছে না এপ্রিলের 30 তারিখ নির্বাচন বা ফেব্রুয়ারির 26 তারিখ নির্বাচন? মানে সমস্যা কি তার বলতে? সে কেন ডেট ঘোষণা করে দিচ্ছে না? সবাই তো বলছে আপনি ইলেকশনের ডেট ঘোষণা করেন, আজ থেকে 9 মাস হবে, পরে তো 8 মাস পরে হবে, ডেট ঘোষণা করেন। ইলেকশন আচ্ছা, কমিশন কাজ শুরু করুন, আপনি ইন আপনি দ্য যেটা মিনটাইম বললেন যে বিএনপি অনেক করেন। কিছু, আপনি যেটা বললেন যে বিএনপি অনেক কিছু হয়তো জানে কিন্তু বলতে পারছে না, বোঝা যাচ্ছে যে হয়তো তাদের কাছে কোনো ইনফরমেশন আছে যেই জন্য তারা খুব হ্যাঁ, রিজিড যে নিশ্চয়ই নির্বাচনের নিশ্চয়ই, ডেট চায়। সেটা কথা। একইভাবে আমি জানতে চাই যে তাহলে কি একইভাবে এটা বলা যায় যে ডক্টর ইউনূস সরকারের কাছেও কোনো ইনফরমেশন আছে বা তাদের কোনো আকাঙ্ক্ষা আছে বিয়ন্ড ইলেকশন, যে তারা ইলেকশনের ডেট দিতে গড়িমসি করতেছে? দেখেন, আমি আপনার বলি, এটা আমার বলতে একটু কোনো দ্বিধা নাই। এই সরকারের যে কোনো একটা অংশের বেশি কিছুদিন থাকার ইচ্ছা আছে, আচ্ছা। এটা হলো বাস্তবতা। এখন আপাতত দৃষ্টিতে এই সরকার যদি আমাদেরকে তেল, সবজি, বেগুনের দাম কমিয়েও দেয়, তবুও পলিটিক্যালি কনসাস মানুষের কাজ হলো এই সরকারকে জুনের পরে একদিনও থাকতে দেওয়া যাবে না, তাতে সে যত ভালো কাজ করুক। কারণ হলো আপনাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি এবং এই সরকার যত চেষ্টা করুন, এরপর যদি সে থেকে যেতেও চায়, সে ভালোভাবে আর রাষ্ট্র ফাংশন করাতে পারবে না, কারণ তার সেই গার্ডস নাই, থাকবে না তার গার্ডস। হুম। সুতরাং তার কাজ হলো আপনি রাজনৈতিক দলগুলো এসে, বিএনপি এসে, জামাত এসে বলুন আমি আগামীকালকে ডেট ঘোষণা করে দিব ইলেকশনের, যদি আপনারা এই 3টে কাজ আমার হেল্প করেন। তো সে বরং তাদেরকে কার্ড দিক যে আপনারা যদি এই কাজটা আমার হেল্প করে দেন, তাহলে আমি একদম আগামীকালকে ইলেকশনের ডেট ঘোষণা করে দিব। সে বলছে না কেন? ফেয়ার এনাফ। সে মানে সমস্ত ভুলের মধ্যেই আছে। জি জি, আমার মনে হয় খুবই ফেয়ার এনাফ কমেন্ট। একেবারে সর্বশেষ কমেন্টে চলে যাই, আমি প্রশ্ন আপনার কাছ থেকে নিব, সেটা হচ্ছে যে দুর্নীতি প্রসঙ্গে বলেছেন আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় দুর্যোগ বা অভিশাপ হচ্ছে দুর্নীতি। আমাদের সমসাময়িক 1970-তে সম্ভবত মালয়েশিয়া, তাদের অবস্থা, জিডিপি, ইকোনমিক গ্রোথ বাংলাদেশের চেয়ে পিছানো ছিল বা সমপর্যায়ে ছিল। কিন্তু আজকে মালয়েশিয়াকে আমরা যে অবস্থায় দেখতে পাই, অথবা আমাদের মানে এশিয়ার অন্যান্য দেশগুলোকে তারা যেভাবে এগিয়ে গেছে, আমরা আগাইতে পারি না কেবলমাত্র আমাদের গোষ্ঠীগত দুর্নীতি, আমাদের দলীয় দুর্নীতি, আমাদের দলীয় স্ট্রাকচার গুলাই এমন যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তো আমরা দেখলাম যে এত বিরাট রক্ত সাগর পেরিয়ে যে সরকার আসলো, যে ছাত্র উপদেষ্টাদেরকে আমরা পাঠালাম, তাদের বিরুদ্ধেও আমরা নানান রকমের দুর্নীতির অভিযোগ পাওয়া শুরু করলাম। শুধু তাদের বিরুদ্ধে না, বিভিন্ন সমন্বয়কদের বা মানে জুলাই থেকে উঠে আসা বিভিন্ন ব্যক্তিত্বের বিরুদ্ধে, অথবা এই সরকারের বিরুদ্ধেও কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। তো এই যে মানে দুর্নীতি, এইটা নিয়ে স্পেশালি জুলাই পক্ষের দুর্নীতি অথবা জাতিগত দুর্নীতি, এটা নিয়ে আপনি কিছু বলতে চান? সর্বশেষ আমরা এর মাধ্যমে শেষ করব। এটা তো হচ্ছে কি, ধরেন দুর্নীতি তো আমাদের, বললাম না যে আমাদের জাতীয় অসুখ হলো দুর্নীতিকে না, বরং দুর্নীতিকে আমরা উদযাপন করি। এটাই হলো আমাদের অসুখ। তো সেক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে লড়াইটা তো চালিয়ে যেতে হবে। আহ যে কিছু মানুষ কেউ না কেউ তো করবে। এবং আফসোসটা হলো যে আহ আমাদের, মানে আপনারা তো নিশ্চয়ই, আপনাদের তারা বেশি মনে থাকবে যে আমরা ছোটবেলায় বাসায় একটা বিস্কিট বা একটা আইসক্রিম যদি বেশি নিয়ে ঢুকতাম, তো আমাদের বাবা মা ভাই বোন সবাই ধরে বুঝতো যে এদিন বেশি পাইছি করি। তো এখন তো আমাদের ভাই বোনেরা তার ক্যাপাসিটির চেয়ে একটা বেশি দামি বাইক বা ফোন কিনলে বাবা মা ভাই বোনেরা কেউ ধরে বসে না। এটা আমাদের জাতীয় অসুখ। তো দুর্নীতির বিরুদ্ধে সম্ভবত আমি যেটা মনে করি, আগামীতে যে তরুণরা বাংলাদেশের রাজনীতি করতে চায়, যদি কেউ সেই রাজনীতিতে ভবিষ্যৎ মানে 5 বছর না, আগামী 50 বছরের প্ল্যান করে যে আমি বাংলাদেশের রাজনীতি একটা ভালো কিছু করতে চাই, তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কর্মসূচি হওয়া উচিত যে একদম দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। সত্যিকারে কোনো ছেলে মেয়ে, কোনো তরুণ যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সে নিজে বাস্তবায়ন করে দেখাতে পারে যে না, আমি করাপ্টেড না, আমার সবকিছু ওপেন, সময় লাগবে হয়তো, কিন্তু আশা করা যায় যে বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশে তারাই হয়তো পলিসি মেকার এবং আমাদের রাষ্ট্রের বিনির্মাতা হোক। জি, অত্যন্ত ধন্যবাদ। আসলে এটাই আমাদের দুর্নীতিটা, আহ, আমরা অনেক বিষয়ে কথা বলি এবং ওগুলো সবকিছুই দরকার, কিন্তু আলটিমেট আউটপুটটা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ। এটা আমাদেরকে তৈরি করতেই হবে, এটা না করলে আমাদের আসলে আগানোর কোনো পথ নাই। আমাদের অন্যান্য যত দেশগুলো আমাদের সাথের,
তারা সবাই উঠে দাঁড়িয়েছে দুর্নীতিমুক্ত একটা শাসন, একটা পিরিয়ড পার করার পর, এবং তারপরে আপনার ইকোনমিক গ্রোথ, জিডিপি গ্রোথ, আপনার অন্য যত প্রবলেম আছে সলভ হয়ে যাবে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আমাদের এই তরুণ প্রজন্ম যারা এত বিরাট একটা গ্লোরিফাইড মহান মুভমেন্টে নেতৃত্ব দিল, শত মানে অভিযোগের পরও আমরা আশা রাখতে চাই, আমাদের দোয়া করতে চাই আল্লাহর কাছে যে তারা যেন দুর্নীতিমুক্ত হয়ে জাতিকে নেতৃত্ব দেয়। এখানে একটা সমস্যা কি জানেন, আপনাকে বলে ফেলি, মানে যারা তরুণ বয়স তো একটু কমই, স্বাভাবিকভাবেই তো কেউ যদি চায় আমি আসলে করাপ্টেড হব না, এই সোসাইটি এই কালচার তারে সেটা থাকতে দেয় না। এখানে ইনবিল্ড, এখানে রাষ্ট্রের মেকানিজম, এখানে সমাজ ব্যবস্থা এমন আপনার করাপ্টেড করে ফেলবে। মানে ধরেন একটা ছেলের একটা ক্রাইসিস আছে, আবার তার একটা পাওয়ারও আছে, তাকে যখন দিনের পর দিন মানুষ টাকা নিয়ে সাধবে, কোন মানুষটা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াই ফেলছে, সেও পর্যন্ত সে তাকে টাকা নিয়ে সাধতেছে। তো যেই ছেলেটার নিডও আছে, তাকে 20 বার সাধার পর 21তম বার কিন্তু সে টাকাটা নিয়ে ফেলবে। আমরা সারাদিন দুর্নীতির বিরুদ্ধে বলি, যেই লোকটা বলি দেখা গেছে সেই আমি টাকাটা ঘুষ দিয়ে করার কাজটা। এটা তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, যে আমি নিজে চাই দুর্নীতিমুক্ত সমাজ, কিন্তু আমি একটু পরে আমি অন্যজনকে, তো আমি যাকে নিয়ে টাকা নিয়ে সাধলাম, তো আইনে তো আমার বেশি অপরাধ, মানে প্রথম অপরাধ তো আমারই যে আমি তাকে অ্যাপ্রোচ করলাম। তো সামগ্রিক কালচার থেকে আমাদেরকে বের হতে হবে। আর আমার যেটা মনে হয়, এটা আমি একটা প্রোগ্রামে বলেছিলাম, আপাতত দুর্নীতি কমানোর, আপনারা জানেন যে মানুষ কোনো কিছু ইনসেন্টিভ ছাড়া করতে চায় না, যে আল্লাহ রাসূলে বিশ্বাস করে সে আল্লাহর কাছে পাবে, পরকালে পাবে, এটা তার ইনসেন্টিভ। কিন্তু দুনিয়ায় তো মানুষ কিছু চায়। ধরেন একটা ছেলে আল্লাহ রাসূল খুব বেশি বিশ্বাস করে না, কিন্তু সে কেন অনেস্ট থাকতে চাইবে, কেন সে করাপ্টেড হবে না নির্থাকার পরে? মানে হলো সততাকে আমাদেরকে জাতীয়ভাবে সবাই মিলে ভীষণভাবে সেলিব্রেট করতে শুরু করতে হবে আগের মতো। একটা ছেলে সৎ, একটা মেয়ে সৎ, তাকে ওঠায় বসায়, মানে যত ভাবে পারি তাকে প্রোগ্রামে দাওয়াত দেয়, তাহলে হবে কি ওই সেলিব্রেশনের কারণে হচ্ছে যে অনার্ড ফিল করবে। তাহলে অনেকে মনে করবে, ও এই ভাই সৎ বলে এত সম্মান পাচ্ছে, তাহলে ঠিক আছে আমরাও তার মতো হই। কিন্তু আমরা কি করছি, আমি যেই লোকটা সব থেকে চোর, সে মসজিদে এসে দিচ্ছে, সবাই নারায় তাকবীর দিচ্ছে, অথচ 20 বছর আগে কালচার ছিল এই লোকটা মসজিদে মিলাদের টাকা থেকে মানুষ বলতো যে ওর টাকা তো হারাম, আমরা মিলাদের টাকা খাবো, ওর টাকা খাবো না। আর এখন যে বিসিএস ক্যাডারের বেতন 40,000 টাকা, সে কাউকে 2 টাকা দিতে পারে না, এই জন্য তাকে ট্রল করে, তাকে হাসে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ তাকে আমাদের সারাক্ষণ সম্মান করবার কথা, তাকে চিফ গেস্ট করবার কথা। আর তার অফিসের পিয়ন, যার ফোনটা একটা আইফোন, তাকে আমরা জাতীয়ভাবে উদযাপন করি, কারণ সে সকল প্রোগ্রামে টাকা দেয়, অথচ তাকে ঘৃণা করার কথা। আমাদের উদযাপনের ধারা যদি বদলাতে পারি, যে হারাম খায় তাকে আমরা ঘৃণা করব, সামাজিক ভাবে হোক, পিছনে বসে হোক, আর যে হারাম খায় না তাকে আমরা উদযাপন করব, তাহলে মনে হয় আবার কিছু ছেলে মেয়ে ওই ইনসেন্টিভটাও, উনি সৎ, তাহলে ঠিক আছে আমরা ওনার মতো হই, মানুষ আমাদেরকে ভালোবাসবে। এই জন্য তো আমাদের জায়গা থেকে করতে পারি। এক্স্যাক্টলি। আমি একই সাথে আরেকটা জিনিস অ্যাড করে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই দুর্নীতি প্রসঙ্গে আমাদের জনগণের একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে এই যে সামনে নির্বাচন আসবে, আমরা জানি যে টাকার ছড়াছড়ি আমাদের নির্বাচনগুলোতে। তো আমাদের প্রধান এজেন্ডা হওয়া দরকার যে আমরা দুর্নীতিমুক্ত লোককে নির্বাচিত করার চেষ্টা করব, এবং একই সাথে যারা আমার হাতে টাকা ধরাই দিবে 1,000, 5,000 টাকা বা 500 টাকা, যে ভাই আমারে ভোট দিয়েন, তার থেকে যদি বাধ্য হয়ে আমি টাকা নিতেও হয়, আমি কিন্তু জানলাম যে এই লোকটা আসলে আমার দুর্নীতিবাজ লোক। কারণ যে আমাকে টাকা দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে, সেইটা ইনভেস্টমেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর উঠায় আনার চেষ্টা করবে, তখনই তো দুর্নীতির কালচার হয়। তো যে আমাকে বাধ্য করে যদি টাকাটা দেয়ও, তার টাকাটা পকেটে নিয়েও আমাকে ঠিক করতে হবে যে টাকাটা আমি বাধ্য হয়ে নিলেও তার আমি ভোট দেব। আপনার তথ্য দিয়ে রাখি, আপনি জানেন কিনা, আমি আমি আমার একদম এক্সপেরিয়েন্স থেকে বলি। বাংলাদেশে ধরেন গত 15 বছর তো জাতীয় নির্বাচন হয় নাই, কিন্তু স্থানীয় নির্বাচন কিন্তু অনেক জায়গায় অনেক কম্পিটিটিভ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রার্থী একে অপরের বিরুদ্ধে। তো মজার ব্যাপার হলো, এই আপনি বললেন না যে 5,000 টাকা নেওয়ার প্রয়োজন হলে নিয়ে ফেলবে, কিন্তু তাকে ভোট দিবে না, না এরকম সিস্টেম নাই। সিস্টেম হলো দুইটা। আপনি মানে দেখেন কি কষ্টের কথা হিসেবে বলতেছি, বাংলাদেশে আগের রাত, নির্বাচনের আগের রাত 1টা বা 2টায় আপনার বাসায় যাবে টাকা নিয়ে, এবং আপনার বাসায় ভোটার কয়জন? 5 জন। আপনার সাথে নেগোসিয়েশন করবে কত টাকা দিবা পার ভোটার। কেউ বলে 5 ভোটার 5,000, আপনি বললেন সব নিয়ে না 3,000, তো 15,000 টাকায় চুক্তি হইলো যে আপনি ভোটটা দিবেন। টাকা ওরকম আগে দিবেন না। এরপরে সে ব্যাগ থেকে কোরআন শরীফ বের করে, সেই কোরআন, আমি মানে শতভাগ জেনে এবং নিশ্চিত হয়ে বলছি, সেই কোরআন শরীফের উপরে 15,000 টাকা রাখবে। আপনি সেই কোরআন শরীফের উপর থেকে টাকাটা নিবেন, এবং এর মানে হলো এবার আপনি তাকে ভোট দিবেন, তার প্রমাণ রাখবেন। আপনি ভাবেন বাংলাদেশের মানুষ কত বড় হারামি কাজ, সেই কাজটা সাক্ষী রেখে আবার কোরআন শরীফ।
আল্লাহু আকবার। তো আমাদেরকে এই জাতীয় রোগ দুর্নীতি থেকে আল্লাহ হেফাজত করুক, এবং আমরা আশা রাখতে চাই যে আগামী নির্বাচনে জনগণ এই ব্যাপারটাতে ফোকাস করুক, যে দুর্নীতি মুক্ত শাসক আমরা নির্বাচিত করি, দুর্নীতি মুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করি, এবং টাকা না নেই, এবং নিতে যদি বাধ্য হই নেওয়ার পরে ওই লোককে ভোট না দিই ইনশাআল্লাহ। সেটার উপর আমি শেষ করতে চাই আজকের আমাদের আলোচনা আনুষ্ঠানিক এখানে, এবং ধন্যবাদ। একটা কথা বলতে চাই আমার তরফ থেকে আপনাদের কাছে দাবি, সেটা হলো দেখেন আপনারা জানেন যে আমাদের 52 বা 71 এই জিনিসগুলো টিকে ছিল কিন্তু এই যে প্রবাসী বাংলাদেশিদের অসম্ভব দেশপ্রেম এবং ভালোবাসার কারণে। তো জুলাইয়ে আমরা যে কারণে আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধানতম একটা কারণ হলো আমাদের প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধারা, যারা কিভাবে আপনারা তো সব জানেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হলো জুলাই যদি হেরে যায় তাহলে বাংলাদেশ আর বাঁচবে না। যেভাবে হোক শেষ পর্যন্ত জুলাইকে আমাদেরকে বাঁচিয়ে রাখার কেউ না কেউ চেষ্টা করতে হবে। আল্লাহ হয়তো কাউকে দিয়ে সেটা বরকত দান করবেন, কিন্তু আমার বিনীত অনুরোধ হলো আপনারা যে যেই কমিউনিটি, কেউ ইউএস এর আছেন, ইউকেতে আছেন, যে যে দেশে আছেন, আপনাদের যেখানে বাংলাদেশি কমিউনিটি আছে, প্লিজ আপনারা আপনাদের কমিউনিটিতে এই যে সামনে জুলাই আসবে, জুলাইয়ের সিগনিফিকেন্ট ডেট গুলো একদম ছোট্ট করে আপনারা সেলিব্রেট করতে শুরু করেন। দেখেন 1/52 সারা বিশ্বে কিভাবে মানুষ সেলিব্রেট করে, 1/71 তো আমরা জুলাইয়ের আইকনিক ডেট গুলো প্লিজ আপনারা শুধু সেলিব্রেট করা না, আপনাদের যাদের সুযোগ আছে আপনারা জুলাইয়ের কিছু মানুষকে একত্রিত করেন, প্রয়োজনে দেশ থেকে 2-1 জনকে, মানে আপনারা আপনাদের সাধ্য মতো প্লিজ উদযাপনটা জারি রাখেন। জি জি, ধন্যবাদ। আমার মনে হয় আপনারা চেষ্টা করলে ইনশাআল্লাহ এটা একটা ইমপ্যাক্ট বাংলাদেশে পড়বে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ। আমার মনে হয় এটা এবার হবে অনেক কমিউনিটিতেই, এবং শুধুমাত্র রেমিটেন্স না, আসলে ইভেন জাতিসংঘে চিঠি পাঠানো, এখানে ইউএস কংগ্রেসে আমাদের অনেকেই, প্রত্যেকটা কংগ্রেসম্যান সিনেটরকে চিঠি দেওয়া, জুলাইয়ের আন্দোলনের সময় অনেকগুলো ভূমিকা রাখা হয়েছে। তা আমি আশাবাদী আমাদের তরফ থেকে আমরা অবশ্যই এইচআরডিবির পক্ষ থেকে আমরা চেষ্টা করব জুলাইকে সেলিব্রেট করার, এবং আপনি যেভাবে বললেন ইনশাল্লাহ। তো আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে জুলাইয়ের আরেক হিরো সাদিক কায়েমের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি সিক, অসুস্থ, এবং শেষ মুহূর্তে জয়েন করতে পারলেন না। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হয়তো ভবিষ্যতে কোনো ইভেন্টে সাদিক কায়েম আমাদের সাথে যোগ দিবেন। তো আজকে এই অন দ্যাট নোট আইড লাইক টু কনক্লুড দিস ইভেন্ট। আমি কোনো প্রশ্ন নিব কিনা, প্রশ্ন আমি কয়েকটা হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি চট করে 1-2টা প্রশ্ন নিয়ে নিই, তারপর আমরা শেষে চলে যাব। মাহমুদুল হোসাইন ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে, উনি সম্ভবত নাই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি, জি ভাই, সংক্ষেপে প্রশ্নটি করে ফেলুন। আমার একটু সংক্ষেপে কোশ্চেন। আমার একটা কোশ্চেন ছিল, জুলাই 36শে জুলাই সম্পর্কে কোন ওয়েবসাইট অথবা আর্কাইভ কি করা হবে কিনা, যেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের শহীদদের তালিকা, আমাদের আহতদের তালিকা, অথবা আমাদের যে বিভিন্ন ক্লিপস আছে এখন বিক্ষিপ্ত ভাবে ফেসবুকে যেটা ঘোরাঘুরি করে, তার অথেন্টিকেশনও সমস্যা আছে। জামাত ইসলামীর তরফ থেকে একটা 10 খণ্ডের বই বের করা হয়েছে, প্রায় 900 কতজনের তালিকা আছে, বাট এটা তো ওনারা সেল করেন বেসিক্যালি, অথবা কাউকে দেন। বাট যদি এটা ওয়েবসাইট টাইপের, আর্কাইভ টাইপের কিছু যদি করা হয়, তাহলে আমরা যারা প্রবাসীরা আছি তারা এখান থেকে উপকৃত হতে পারতাম, অথবা আমরা বিভিন্ন জায়গায় শেয়ারও আপলোড করতে পারতাম আর কি। ওসমান হাদি ভাই, জি জি, এটা আসলে তো অনেক আগে হওয়ার কথা ছিল, এগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এরপর সর্বশেষ একটা ইমপ্রুভমেন্ট আছে, যেমন আজকে আমি আমার ফেসবুক থেকেও শেয়ার দিয়েছি, দেখেছেন যে মানে আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে যে জুলাইয়ের যত ভিডিও, যত ক্লিপ, যত ছবি আপনাদের কাছে আছে, কাইন্ডলি আপনারা এই ইমেলতে পাঠান। এর মানে রাষ্ট্র থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সম্ভবত আগামী 36 জুলাই বা 5ই আগস্টের আগে আমাদের যে জুলাই যে জাদুঘর, গণভবনকে জাদুঘরের কাজ চলছে, সম্ভবত এখানে একটা ওপেনিং অথবা আরো কিছু করবার চেষ্টা করছে। তো সর্বশেষ যেহেতু আজকে দেখলাম যে চিফ অ্যাডভাইজারের ওনার ওখান থেকে একটা দেওয়া হয়েছে যে যত ভিডিও, যত ছবি আছে এখানে পাঠান। আই থিঙ্ক যে সামথিং ইজ, মানে চেষ্টা চলছে যে এটাকে যাতে একটা হয়। তবে এর সাথে আপনাদেরকে বলে রাখি যে রাষ্ট্র যেটুকু করার তো করবে, কিন্তু আপনারা জানেন যে 71 বা অন্যান্য জিনিসগুলো রাষ্ট্রের চেয়ে কিন্তু নাগরিক উদ্যোগে বেশি টিকেছে, নাগরিকদের উদ্যোগে। সুতরাং রাষ্ট্র আজকে এর কাছে ওর কাছে সেল হয়ে যেতে পারে। আমরাও আমাদের সামর্থ্য মতো প্যারালালি এগুলো আর্কাইভিং করার প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে, যাতে আমাদের এই রিসোর্স গুলো জাতির প্রয়োজনে ব্যবহৃত হতে পারে। এক্স্যাক্টলি। গোলাম জিলানী ভাই, আপনি
আনমিউট করে প্রশ্ন করুন। আমরা এরপরে আর একটা প্রশ্ন নিব। ওয়ালাইকুম। আমার প্রশ্ন হলো যে জুলাই আপনারা যারা একটা প্রেসার গ্রুপ করেছেন কোন পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হন নাই, এটা আপনি ডিক্লেয়ার দিয়েই করেছেন, আমি শুনেছি আপনার সাথে ডিক্লারেশনটা মানে বাই ডিসিশন। কিন্তু এই জুলাই ঐক্যের ব্যাপারে অনেকগুলো দল আছে, প্রায় অলমোস্ট 73টা, ইফ আই রিমেম্বার রাইট। তো এইটা কেন, মানে যদি ঐক্যের ব্যাপারে আবার ঐক্য কেন হয়? এটা কি একটা প্ল্যাটফর্ম মানা যায় না? এটা কি স্কোপ আছে কিনা কোনো? মানে কি জুলাই ঐক্য নামে যে প্ল্যাটফর্মটা, আপনি তো ইনকলাব, আপনার তো ইনকলাব বলে গেলাম, ইসলাম মঞ্চ, রাইট? এরকম জুলাই ঐক্যের ব্যাপারে অনেক আপনার অর্গানাইজেশন আছে। কয়েকদিন আগে আপনাদের একটা কম্বাইন্ড একটা প্রোগ্রাম হয়েছে সাংবাদিক সম্মেলনে, সেখানে এই প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের প্রায় 72-73টা জুলাই ঐক্যের ব্যাপারে অর্গানাইজেশন আছে, আপনার প্রশ্ন আপনার। থ্যাংক ইউ। ব্যাপারটা হলো এই জুলাই ঐক্য, এটা ইনকিলাব মঞ্চ ওই জুলাই ঐক্যের একটা গুরুত্বপূর্ণ সদস্য। তো ফ্যাক্ট হলো কি, আপনারা জানেন যে জুলাইয়ের পরে অনেকেই যে যার ভাই বন্ধু বান্ধব প্রিয়জনদেরকে নিয়ে ছোট বড় বিভিন্ন সংগঠন করেছে। এখন শুধু জুলাই ঐক্য এটা করলে যেটা হতো অনেক ভালো হতো, বাট আমার যেখানে এখানে আইডিয়াটা ছিল যে যার নাম যার মতো করে থাকুক, এই নামটা থাকলে যেহেতু অনেক অনার্ড ফিল করতেছে, এইটা করে বৃহত্তর কিছু কাজের জন্য জুলাই ঐক্য প্ল্যাটফর্মটা ব্যবহৃত হবে, যে সবাই মিলে এখানে 71টা না, এখানে প্রয়োজন 1000-এর বেশি সংগঠন হবে, কিন্তু মূল কাজের সময় এদের একটাই ব্যানার, জুলাই ঐক্য। যাতে আবার অনেকে মনে না করে যে আমি আমার সংগঠনটা ছেড়ে এখানে আসলাম, তাহলে এখানে আমাকে এই পদটা কেন দেওয়া হলো না। এই জন্য এখানে কোনো পদও নাই, কোনো পদবিও নাই, সবাই সংগঠন যেটা সংগঠন করবে, আর জাতীয় ইস্যুতে সবাই এসে একসাথে করবে, এই আইডিয়াটা স্টার্ট ছিল। জি ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন আমার মনে হয় মুনা অফিস থেকে, জি প্রশ্ন করুন। আমার শুনতে পাচ্ছি না, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, প্রশ্নটা করুন, শোনা যাচ্ছে না। মাইকে সম্ভবত সমস্যা, আচ্ছা বলুন। ওকে, ভাইয়ের মনে টেকনিক্যাল প্রবলেম। জি আর কোনো প্রশ্ন আছে কারো? জি রিয়াজ ভাই শুনতে পারছেন? জি জি বলুন। আপনার প্রশ্নটা করুন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? সরি, আমি আমার পক্ষ থেকে আনমিউট করতে করতে সমস্যা হচ্ছে। রিয়াজ ভাই, আমি ফারুক ইজুন থেকে। অ্যাকচুয়ালি জুলাই প্রক্লামেশনের ব্যাপারে আমি কিছু শুনি নাই, হয়তো আমি লেটে করছি। এটার ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা? বা এটার ব্যাপারে আলাপ হয়ে গেছে। জুলাই চার্টার ওনাদের ঈদের পরে ওনাদের আন্দোলন মানে কর্মসূচি আছে সরকারকে এই ব্যাপারে 30 কার্য দিবস শেষ হবে জুন 25-এর মধ্যে, তো আমরা আলাপ করেছি এই ব্যাপারে। ওকে ওকে, ধন্যবাদ। তো আমি এগেইন আমার মনে হয় এর মাধ্যমে আজকে আমরা প্রোগ্রামের শেষে চলে যাব। তো আমাদের আজকে আমাদের এইচআরডিবির যিনি দায়িত্বশীল আমাদের দেলোয়ার ভাই, উনি সম্ভবত থাকতে পারেন নাই। তো আমি এই কারণে উনি জয়েন করেছেন। ওকে। নো সো বেসিক্যালি রিয়াজ ভাই উইল কনক্লুড, সো ইয়া গো হেড রিয়াজ ভাই। ওকে, সো আমি আজকের প্রোগ্রামে আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে, আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে জয়েন করার জন্য এবং তার মূল্যবান সময় দেওয়ার জন্য। যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আমরা এখানে অনেকেই ইউএসএ থেকে জয়েন করেছি, বাইরে থেকে, বাট আমাদের সবার রুট এবং আমাদের সবার মূল প্রাণের জায়গা বাংলাদেশ। সেই দেশের এই ক্রান্তিকাল, একটা অন্তর্বর্তীকালীন সময় আমরা যাচ্ছি, যেটা একটা পর্যায় থেকে আমরা মনে করি জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ আরেকটা পর্যায়ে উন্নীত হওয়ার জন্য। তো আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবিলিটি আছে, যেটা আজকের আলোচনায় উঠে আসছে। যেমন আমরা জুলাই সেলিব্রেশনের কথা বললাম, আমরা আর্কাইভিং এর কথা বললাম, আমরা আমাদের জায়গা থেকে এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকেরই ভূমিকা রাখার সুযোগ অনেক বেড়ে গেছে, প্রত্যেকে ভয়েস রেইজ করতে পারি। তো আমরা যেন আমাদের যেই জিনিসগুলো পরিবর্তন চাই, আমরা জাতীয় রোগ দুর্নীতির কথা বললাম, আমাদের জাতীয় জীবন থেকে যেন আমরা দুর্নীতির অবসান ঘটাইতে পারি, এই কালচারটা যেন সেলিব্রেট করতে পারি, দুর্নীতিহীন যারা তাদেরকে সেলিব্রেট করা, দুর্নীতি মুক্ত শাসক এবং জনপ্রতিনিধি নির্বাচিত করা, এবং একই সাথে জুলাই সনদ হওয়ার ব্যাপারে সরকারকে চাপ দেওয়া, একই সাথে জুলাই পক্ষগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য আমাদের যার যার জায়গা থেকে ভূমিকা রাখা, আওয়াজ তোলা, সেটা কলাম লেখার মাধ্যমে হোক, সেটা একটা ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, আমরা যেন এই কাজগুলো সবাই ইন্ডিভিজুয়ালি করি এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জাতীয় জীবনের দুর্যোগগুলোকে আমরা অতীতে কাটিয়ে উঠেছি। আমরা
আমাদের 52 গৌরবোজ্জ্বল ইতিহাস, 71, 90 গণ অভ্যুত্থান, একই ধারাবাহিকতায় আমাদের 2024 জুলাই এসছে। তো আমরা এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটা ভবিষ্যৎ সমৃদ্ধশালী বাংলাদেশের বিনির্মাণের জন্য এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।